আচ্ছা, আমাদের গত ক্লাস হচ্ছে স্যান্ড শেষ হয়েছে, ঠিক আছে। আমরা হচ্ছে তিনটা টপিক দেখছি, যে প্রপার্টিজ অফ অ্যাগ্রিগেট, তারপর হচ্ছে ব্রিক, আর তারপর দেখলাম স্যান্ড। আর আজকে নতুন আরেকটা টপিক আমরা শুরু করতেছি, সেটা হচ্ছে মর্টার। মানে এটাও আমাদের এক ধরনের কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, আমরা সবাই চিনি। তো আজকে এটা শুরু করবো আর কি। দেখেন, মর্টার হচ্ছে, একটু জুম করা যাবে, থাকুক। এই যে দেখেন, মর্টারটা কি জিনিস, মর্টারটা আমরা সবাই মোটামুটি চিনি। মানে আমি যদি একদম নর্মাল ভাষায় বলি, তাহলে মর্টার হচ্ছে, আহ, আমি একদিন লিখছিলাম যে মর্টার সমান সমান হচ্ছে কি, সিমেন্ট প্লাস, ফাইন এগ্রিগেট প্লাস সেন্টাই ফাইন এগ্রিগেট, ওয়াটার। সেন্টাই হচ্ছে আমার ফাইন এগ্রিগেট। জি ফাইন স্যার, এগ্রিগেট প্লাস প্লাস ওয়াটার। ওয়াটার। এই যে মর্টারটা তৈরি করতেছি, এই মর্টারটা তৈরি করার সময় আমার, দেখেন, কি কি ব্যবহার করতেছি এটা চিন্তা না করে কি টাইপের জিনিস ব্যবহার করতেছি এটা একটু চিন্তা করেন। এখানে সিমেন্টটা হচ্ছে একটা বাইন্ডিং ম্যাটেরিয়াল, ঠিক আছে, বাইন্ডার বা বাইন্ডিং ম্যাটেরিয়াল, মানে বাইন্ডিং ম্যাটেরিয়াল। ফাইন এগ্রিগেটটা হচ্ছে আমার একদম মানে ছোট সাইজের বা স্মল সাইজের যে এগ্রিগেট গুলো আছে, স্মল সাইজের এগ্রিগেট, স্মল সাইজ এগ্রিগেট, আর তার সঙ্গে পানি তো আছেই। এখন মর্টার তৈরি করার সময় আমি অ্যাজ এ বাইন্ডার হিসেবে সিমেন্টও ব্যবহার করতে পারি, সিমেন্টের পরিবর্তে লাইমও ব্যবহার, মানে চুনও ব্যবহার করতে পারি। আর ফাইন এগ্রিগেট হিসাবে আমি বালিও ব্যবহার করতে পারি, অথবা স্টোন স্ক্রিনিং, মানে পাথরের যে ভাঙা অংশগুলা, ওই স্টোন স্ক্রিনিং গুলো ব্যবহার করতে পারি, অথবা সুরকিও ব্যবহার করতে পারি। ঠিক আছে, মানে যেগুলা ছোট সাইজের এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, আমি যে কোনো ফাইন এগ্রিগেটই ব্যবহার করতে পারি। আর অ্যাজ এ বাইন্ডার হিসেবে আমি সিমেন্ট ব্যবহার করতে পারি, অথবা কি ব্যবহার করতে পারি, চাইলে সিমেন্টের পরিবর্তে আমি লাইমও ব্যবহার করতে পারি। ঠিক আছে, আর সঙ্গে পানি, এই তিনটা জিনিস যদি আমি একসাথে মিশাইতে পারি ভালো মতো, তাহলেই আমার মর্টার হয়ে যাবে। তো আসেন আমরা মর্টারের একটু সংজ্ঞাটা দেখি, যে হোয়াট ইজ মর্টার। মর্টার হচ্ছে একটা ইন্টিমেট মিক্সচার। ইন্টিমেট মানে হচ্ছে, মানে মর্টারের সবগুলো উপাদান খুব ভালো মতো মিশতে হবে। এই যে সিমেন্ট, ফাইন এগ্রিগেট, ওয়াটার, এই তিনটা জিনিস যেন খুব ভালো মতো মিশানো হয়। ইন্টিমেট মিক্সচার হ্যাভিং দ্য কনসিস্টেন্সি। আচ্ছা, কনসিস্টেন্সি মানে কি, আমাকে কেউ বলতে পারবেন হোয়াট ইজ কনসিস্টেন্সি? মানে স্যার একটা ধারাবাহিকতা বজায় রাখা স্যার, এরকম। ধারাবাহিকতা তো হচ্ছে আমরা প্লেয়ারদের বলি যে মানে অনেক কনসিস্টেন্ট পারফরমেন্স করতেছে, ভালো ব্যাটিং করতেছে, ভালো বোলিং করতেছে, ওইটা ওই জিনিস না। এখানে কনসিস্টেন্সি মানে হচ্ছে, এটা আসলে খিচুড়ি তো সবাই খাইছেন নিশ্চয়ই, খিচুড়ি। জি স্যার। কোনো খিচুড়ি একদম একটু বেশি পানি পানি হয় না, আবার কোনোটা কি একটু মানে কম পানি হয়, মানে একটু কি বলবো, এটা ভুনা খিচুড়ি যেটা, তাই তো। স্যার মিল বা মিল ভালোভাবে মাখানো স্যার। না, মিল কনসিস্টেন্সি মানে হচ্ছে এটা আসলে কতটা আপনার লিকুইড অবস্থায় আছে। এটা কি খুব বেশি তরল, নাকি সেমি, মানে সেমি লিকুইড, নাকি পার্শিয়ালি লিকুইড, মানে এটা আসলে কতটা থকথকে, এটাকে বলতে পারেন কনসিস্টেন্সি। ঠিক আছে, এবং দেখেন যে ইন্টিমেট মিক্সচার হ্যাভিং দ্য কনসিস্টেন্সি অফ এ পেস্ট, মানে মর্টারের যে কনসিস্টেন্সি বা এটার যে ধরন, বা এটা কতটা তরল, এই কনসিস্টেন্সিটা হইতে হবে কি পেস্টের মতো। আমরা সবাই পেস্ট ইউজ করি, তাই না? এটার কনসিস্টেন্সি কিসের মতো হইতে হবে? অ্যাজ এ পেস্টের মতো হইতে হবে, এন্ড প্রিপেয়ার্ড বাই মিক্সিং এ বাইন্ডিং ম্যাটেরিয়াল। এবং একটা বাইন্ডিং ম্যাটেরিয়াল, এই যে বাইন্ডার যেটা, এই বাইন্ডিং ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে আপনার হইতে পারে কি, সিমেন্ট হইতে পারে, লাইম হইতে পারে। এখানে একটা জিনিস একটু ভুল লিখছে, এই সুরকিটা আসলে বাইন্ডিং ম্যাটেরিয়াল না, এটা আসলে ফাইন এগ্রিগেট। এটা বাইন্ডিং ম্যাটেরিয়ালের মধ্যে আসবে না, এটা চলে আসবে হচ্ছে গিয়া এই ইয়ার মধ্যে, এই যে ইনার্ট ম্যাটারের মধ্যে চলে আসবে, যদিও সুরকি আসলে পুরোপুরি ইনার্ট ম্যাটারও না। আচ্ছা, মানে পার্থক্যটা আমি বলছি, দেখেন যে তার মানে কি, একটা বাইন্ডিং ম্যাটেরিয়াল সঙ্গে হচ্ছে, মানে বাইন্ডিং ম্যাটেরিয়ালটা কি হইতে পারে, হইতে পারে সিমেন্ট অথবা লাইম, এবং তার সঙ্গে একটা ইনার্ট ম্যাটার, মানে হচ্ছে এই যে ফাইন এগ্রিগেট, এই ফাইন এগ্রিগেটটা হইতে হবে ইনার্ট। সে কোনো রকমের কোনো কেমিক্যাল রিয়াকশনে যেন পার্টিসিপেট না করে, বা সে সেজন্য কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ না করে। ইনার্ট ম্যাটারটা কি হইতে পারে, মানে নিষ্ক্রিয় পদার্থ, এটা হইতে পারে বালি, স্যান্ড, অথবা স্টোন স্ক্রিনিং হইতে পারে। এখন ফাইন এগ্রিগেট হিসেবে আপনি চাইলে সুরকিও ব্যবহার করতে পারেন এই মর্টার তৈরি করার সময়, এবং সুরকিও ব্যবহার করে। বাট সুরকি আসলে ইনার্ট ম্যাটার না। সুরকি কিন্তু মানে এনভায়রনমেন্টে গেলে বা সে কিন্তু মানে রিয়াকশন করে। তো সুরকি আপনি মানে ইনার্ট ম্যাটারের মধ্যে রাখতে পারবেন না, বাট আপনি মর্টার তৈরি করার সময় এজ এ ফাইন এগ্রিগেট আপনি চাইলে সুরকিও ব্যবহার করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এবং এই আমার সিমেন্ট অথবা লাইম, এই দুইটার সাথে এজ এ ইনার্ট ম্যাটার হিসেবে আমি স্যান্ড, স্টোন, অথবা ফাইন এগ্রিগেট হিসেবে সুরকি, এগুলার সাথে আর কি যোগ করতে হবে মর্টার তৈরি করতে হলে? অবশ্যই পরিমাণ মতো এবং নির্দিষ্ট পরিমাণ কি যোগ করতে হবে, পানি যোগ করতে হবে, তাই তো। এই তিনটা যোগ করলেই আমি কি পেয়ে যাব?
আমরা আমাদের ডিজায়ার্ড মর্টার পেয়ে যাব। আচ্ছা, এখন দেখবো যে টাইপস অফ মর্টার, মানে মর্টার আসলে কয় ধরনের হইতে পারে। ঠিক আছে, আমি যদি মর্টার তৈরি করার সময় অ্যাজ এ বাইন্ডার হিসেবে সিমেন্ট ব্যবহার করি, ওইটা হচ্ছে সিমেন্ট মর্টার। আমি যদি মর্টার তৈরি করার সময় অ্যাজ এ বাইন্ডার হিসেবে লাইম ব্যবহার করি, ওইটা হচ্ছে লাইম মর্টার। আমি যদি মর্টার তৈরি করার সময় সিমেন্ট লাইম অ্যাজ এ বাইন্ডার হিসেবে দুইটাই ব্যবহার করি, ওইটা আরেক ধরনের মর্টার। আর আমি যদি মাটি ব্যবহার করি, ওইটাকে বলা হচ্ছে মাড মর্টার, মানে হচ্ছে মাটির মর্টার। তো এখন আজকে আমরা দেখবো যে মর্টার হচ্ছে আসলে কয় রকমের হইতে পারে। প্রথমেই দেখেন যে হোয়াট ইজ সিমেন্ট মর্টার। কনসিস্ট অফ মিক্সচার অফ সিমেন্ট, স্যান্ড অ্যান্ড ওয়াটার ইন সুইটেবল প্রপোর্শন। মানে নির্দিষ্ট অনুপাতে আপনি যখন এজ এ বাইন্ডার হিসেবে সিমেন্ট, তার সঙ্গে এজ এ ফাইন এগ্রিগেট হিসেবে বালি এবং তার সঙ্গে পরিমাণ মতো পানি যোগ করবেন, আপনি যেই মর্টারটা পাবেন সেটাই হচ্ছে কি আমাদের সিমেন্ট মর্টার। ঠিক আছে। আচ্ছা, সিমেন্ট মর্টারটা কি জানেন যে স্ট্রঙ্গার দেন এনি আদার মর্টার, মানে অন্য যে কোনো ধরনের মর্টারের চাইতে। এই যে আমি একটু আগে নাম বললাম যে লাইম মর্টার, তারপর কি বললাম যে মাড মর্টার, তারপর বললাম যে গজড মর্টার, মানে অন্য যে কোনো ধরনের মর্টারের চাইতে সিমেন্ট মর্টারটা হচ্ছে বেশি শক্তিশালী বা বেশি ডিউরেবল। আচ্ছা, এটাও দেখলাম যে কমনলি ইউজড ইন দ্য কনস্ট্রাকশন অফ লোড বিয়ারিং ওয়াল, কলাম এক্সেট্রা। আচ্ছা, এই লাইনটা কিন্তু অনেক বেশি একটা মানে গুরুত্বপূর্ণ একটা বোঝার মতো লাইন। দেখেন, আমরা যে রুমে বসে আছি, আমাদের রুমের চারপাশে ওয়াল আছে না? আছে নাকি নাই? মনে করেন এই একটা রুম, আছে স্যার, আছে। এই একটা রুম, আপনারা হচ্ছে এরকম রুমের মধ্যে বসে ক্লাস করতেছেন। ঠিক আছে, এই যে রুমের যে ওয়ালগুলা, এই যে ওয়ালগুলা, এই ওয়ালগুলাকে জাস্ট পার্টিশন ওয়াল বলে। আপনাদের বাসায় হচ্ছে গিয়া রান্নাঘরের সাথে আপনার যে বেডরুমের মাঝখানে ওয়াল, ড্রয়িং রুমের সাথে আপনার বেডরুমের মাঝখানে যে ওয়াল, ডাইনিং রুমের সাথে আপনার বেডরুমের মাঝখানে যে ওয়াল, অথবা এক বেডরুমের সাথে আরেক বেডরুমের মাঝখানে যে ওয়াল, এই ওয়ালগুলার কাজ কি? জাস্ট হচ্ছে মানে একটা রুম থেকে আরেকটা রুমকে আলাদা করা না? কি করতেছে? আপনারা যদি মানে নতুন কোনো বাসায় গিয়ে থাকেন, ফার্স্টে দেখবেন যে বাসার মধ্যে কিন্তু কোনো ওয়াল থাকে না। ফার্স্টে পুরো ফ্লোরটা হচ্ছে গিয়া জাস্ট কনস্ট্রাকশনের কাজ শেষ করে একদম লাস্টে গিয়ে হচ্ছে কি আস্তে আস্তে মানে দেয়ালের গাঁথনি গুলা তৈরি করে। তো এই ওয়াল গুলাকে বলে হচ্ছে পার্টিশন ওয়াল। এগুলোর কাজ কি? খালি পার্টিশন ক্রিয়েট করা, এগুলোর আর কোনো ফাংশন নাই। এগুলোকে কি কি ওয়াল বলে? পার্টিশন ওয়াল বলে। এগুলো পার্টিশন কিন্তু ওয়াল। পুরো স্ট্রাকচারের কোনো ধরনের কোনো লোড নিচ্ছে না। ঠিক আছে, তো আপনি যদি মানে আহ এরকম কোনো ওয়াল তৈরি করেন যে ওয়ালগুলো হচ্ছে আসলে লোড নিবে, মানে আমাদের আশেপাশে আমাদের রুমের যে ওয়ালগুলা, এগুলো সবই কি পার্টিশন ওয়াল, এগুলো কিন্তু লোড বিয়ারিং ওয়াল না। এগুলো কি ওয়াল না? এগুলো হচ্ছে লোড বিয়ার করতেছে না, এই জন্য এগুলো কি মানে নন লোড বিয়ারিং ওয়াল। বাট আপনার যদি এমন কোনো ওয়াল তৈরি করা লাগে যে ওয়ালগুলো হচ্ছে স্ট্রাকচারের লোড নিবে, যে ওয়ালগুলো হচ্ছে গিয়া স্ট্রাকচারের লোড নেয়, এগুলাকে বলা হচ্ছে গিয়া শিয়ার ওয়াল। লিফট দেখছেন না সবাই? লিফটটা একটা জায়গার মধ্যে দিয়ে উঠে নামে না, এরকম একটা লম্বা প্যাসেজ থাকে না লিফট নামা ওঠার জন্য? দেখছেন তো নাকি? জি স্যার। মানে আপনি যদি কোন একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ দেখেন বা নতুন অ্যাপার্টমেন্ট যেগুলোতে এখনো লিফট লাগাই নাই, দেখবেন যে লিফট উঠা নামার জন্য একটা স্পেস থাকে কিন্তু এখনো লিফট বসায় না। এই যে লিফট উঠা নামার জন্য একটা মানে চিকন প্যাসেজের মতো বানায় বা সুরঙ্গের জি মতো বানাইছে, এটাকে বলা হচ্ছে গিয়ে লিফট কোর। এই লিফট কোরের যে দেয়ালগুলা, এই দেয়ালগুলো হচ্ছে গিয়ে আপনার লোড বিয়ারিং ওয়াল। ঠিক আছে, কারণ এটার মধ্যে দিয়ে লিফট উঠতেছে নামতেছে, এটা হচ্ছে গিয়ে আপনার লোড বিয়ার করবে। এই ধরনের ওয়াল গুলাকে বলা হচ্ছে গিয়ে শিয়ার ওয়াল। আপনার যদি এরকম লোড বিয়ারিং ওয়াল তৈরি করতে হয়, ওই লোড বিয়ারিং ওয়াল তৈরি করার সময় আপনি যে মর্টারটা ব্যবহার করবেন, মানে হচ্ছে গিয়া এই লোড বিয়ারিং ওয়ালের ইটের গাঁথনি গুলা একটার সাথে আরেকটা কি করবেন, জোড়া লাগাইতে হবে না? এভাবে জি একটার উপর স্যার। একটা বসে তো জোড়া লাগাইতে হবে। এই জি। ইটের গাঁথনি গুলা জোড়া লাগানোর জন্য আপনি যে মর্টারটা ব্যবহার করবেন, ওই মর্টারটা হইতে হবে কি সিমেন্ট মর্টার। বিকজ এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী মর্টার। বিকজ এটা আমি কেন ব্যবহার করব? কারণ আমার এই ওয়ালটা হচ্ছে কি লোড বিয়ারিং ওয়াল। ওকে, ওকে স্যার। কি বললেন বুঝি নাই। না স্যার, আমি এতক্ষণ কথা বলতেছি স্যার, আমার কথা ওই স্পিকারের প্রবলেম তো শোনা যায় না স্যার, আমি এতক্ষণ আপনার সাথে কথা বলতেছি স্যার। ওই যে যে হ্যাঁ পার্টিশন ওয়াল এর কথা বলছিলেন ওইগুলাই স্যার। স্যার অনেক জায়গায় দেখা যায় পার্টিশন ওয়াল গুলো আগে কইরা তারপরে বিল্ডিং এর ছাদ ঢালাই দেয়, তখন তো হ্যাঁ এটা লোড নেয়। হ্যাঁ, মানে মেইন কথা হচ্ছে আমার
না, পার্টিশন ওয়াল গুলা আগে করে বিল্ডিং এর ছাদ ঢালাই দিলেও পার্টিশন ওয়াল বিল্ডিং এর লোড নিবে না। ঠিক আছে, পার্টিশন ওয়াল যেগুলো আছে এগুলা কখনোই বিল্ডিং এর লোড জি। নেয় না। আপনার বিল্ডিং এর লোড হচ্ছে গিয়ে ট্রান্সফার হয় ছাদ থেকে হচ্ছে গিয়ে বিমে, বিম থেকে কলামে, আবার কলাম আচ্ছা থেকে হচ্ছে স্যার। এভাবে করে করে ট্রান্সফার হয় বিল্ডিং এর লোড। ঠিক আছে, হুম, আচ্ছা না, স্যার, ঠিক আছে স্যার। এই ভিতরের যে ওয়াল গুলা এগুলো কখনো লোড নিবে না, বাট মানে লিফটের যে ওয়াল ওইগুলা লোড নেয়, ওগুলাকে শিয়ার ওয়াল বলে। ঠিক আছে, আচ্ছা, জি স্যার। আচ্ছা এরপর দেখেন যে দ্য প্রপোর্শন অফ সিমেন্ট টু স্যান্ড ভলিউম বেসিস ভ্যারিজ ফ্রম 1:2 to 1:6 অর ইভেন মোর। মানে আপনি যখন মর্টার তৈরি করতে সিমেন্ট আর স্যান্ড মিলাবেন, মানে মিলানোর সময় আপনাকে চিন্তা করতে হবে ভলিউম বেসিসে। মানে হচ্ছে আপনি যদি এরকম একটা পাত্র নেন, এই পাত্রটার ভলিউম আপনি মনে করেন অবশ্যই জানবেন, অথবা চাইলে আপনি বের করতে পারেন যে মনে করেন পাত্রটার ভলিউম হচ্ছে 1 ফিট, এই ডাইমেনশনটাও 1 ফিট, এই ডাইমেনশনটাও কত ফিট, 1 ফিট। তাহলে এই পাত্রটার ভলিউম কত সিএফটি বা কত কিউবিক ফিট? স্যার 1 × 1 3 আরে দূর 1 1 সিএফটি বা 1 ফিট কিউব না, জি স্যার 1 ফিট কিউব। আপনি যদি 1 এরকম ফিট কিউব স্যার। এরকম একটা পাত্র সমান যদি আপনি সিমেন্ট নেন, তাইলে ওই সিমেন্টের সাথে আপনাকে দুইটা পাত্র মানে দুইবার এটার মধ্যে বালি নিয়ে জোটটুক হবে ওটুক, অথবা কি 1:2 থেকে 1:6, মানে 1:2 হইতে পারে, 1:3 হইতে পারে, 1:4 হইতে পারে, 1:5 হইতে পারে, 1:6 হইতে পারে। তো 1:2 মানে কি 1 অনুপাত যদি আমি এই পাত্র সিমেন্ট নিই এই পাত্রে, তাহলে 2 অনুপাত কি নিতে হবে, এই পাত্রের সমান বালি নিতে হবে। ঠিক ঠিক আছে, অথবা তার মানে 1:6। স্যার সিমেন্ট যদি নেই 1 পাত্র, হ্যাঁ, তাহলে ওইখানে বালি 2 পাত্র থেকে শুরু করে 6 পাত্র পর্যন্ত দিতে হইতে পারবে। পারে, মানে আমার দরকার মতো জি বিভিন্ন পারপোজের জন্য বিভিন্ন রেশিও। ঠিক আছে, তো প্রথমেই দেখেন যে মেসোনারি ওয়াল মানে হচ্ছে আমাদের যে গাঁথনি গুলো আমরা তৈরি করি, নর্মাল গাঁথনি মানে পার্টিশন ওয়ালের যে গাঁথনি, ওই পার্টিশন ওয়াল তৈরি করার সময় আমার মানে আমি গাঁথনি তৈরি করতে যে মোটরটা ব্যবহার করব, ওই মোটরের আপনার সিমেন্ট আর বালির অনুপাত হইতে পারবে 1:6 থেকে 1:8 পর্যন্ত। মানে আমি 1 পাত্র সিমেন্টের সাথে এরকম 6 পাত্র বালি অথবা 7 পাত্র মিলাইতে পারি, অথবা 8 পাত্র মিলাইতে পারি। এটা আমার মানে ডিজাইন বা দরকার মতো আমি মানে মানে সিদ্ধান্ত নিব যে আমি আসলে রেশিওটা কত ঠিক করব। ঠিক আছে, ফাউন্ডেশন কনক্রিট, আপনি যদি মানে মাটির নিচে যে ফাউন্ডেশন তৈরি করবেন, ওই ফাউন্ডেশন যদি আপনি ঢালাই দেন মর্টার দিয়ে, ঠিক আছে, নরমালি ফাউন্ডেশন ঢালাই দেয় কি দিয়ে? কনক্রিট দিয়ে ঢালাই দেয়। কনক্রিটের কম্পোজিশন কি আমরা জানি? কনক্রিট তৈরি করতে কি কি লাগবে? জি স্যার, সিমেন্ট লাগবে, সিমেন্ট ফাইন প্লাস এগ্রিগেট কোর্স লাগবে, এগ্রিগেট প্লাস ফাইন এগ্রিগেট প্লাস ওয়াটার। মানে ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট, ওয়াটার। এখন এটার মধ্যে আপনার এই কোর্স এগ্রিগেটটা বাদে মানে বাকিটুকু কার কম্পোজিশন? স্যার বাকিটুকু হচ্ছে বাকিটা গিয়ে হচ্ছে মর্টার। মর্টারের মর্টারের কম্পোজিশন। এখন মর্টারের আপনি যদি এই কনক্রিট তৈরি করার সময় মানে আমার আলটিমেটলি কনক্রিটের মধ্যে একটা পার্ট তো হচ্ছে মর্টার, তাই না? এই জি মর্টারটা তৈরি করার সময় কোর্স এগ্রিগেট যোগ করলে মর্টারের সাথে এটা হয়ে গেল কনক্রিট, বাট আমি যদি কোর্স এগ্রিগেটটা মানে বাদ দিয়ে চিন্তা করি তাহলে এটা হচ্ছে মর্টার। মর্টার। তো আমি যখন ফাউন্ডেশনের জন্য কনক্রিট তৈরি করব, ফাউন্ডেশন ঢালাই দেওয়ার জন্য, ওই কনক্রিটের মধ্যে আমার যে মর্টারের পোর্শনটুকু থাকবে, এই যে এই পোর্শনটুকু, এই মর্টারের পোর্শনটুকুতে আমার সিমেন্ট আর ফাইন এগ্রিগেটের রেশিও হইতে হবে 1:3 থেকে 1:4। মানে 1 ভাগ বালির সাথে, সরি 1 ভাগ সিমেন্টের সাথে আমি 3 ভাগ সিমেন্টের বালি সাথে। অথবা 4 ভাগও মিলাইতে পারি আমার দরকার মতো বা ডিজাইন মতো। জি ঠিক আছে, জি। আচ্ছা এরপর দেখেন যে আরসিসি ওয়ার্ক। আরসিসি মানে কি? স্যার ওই যে যে সকল ওয়াল গুলার মাঝে মাঝে পিলার থাকে, তারপরে না মাঝে ইট দিয়ে। না না না, আরসিসি স্ট্রাকচার মানে হচ্ছে বা আরসিসি ওয়ার্ক, আমি কিন্তু আরসিসি ওয়াল মানে ভুলে ওয়াল বলে ফেলছি। আরসিসি ওয়াল মানে হচ্ছে যে যে সকল ওয়ালের মধ্যে হচ্ছে আপনার মানে কি বলবো কনক্রিট থাকবে প্লাস হচ্ছে কি থাকবে স্টিল বা রডও থাকবে, এগুলোকে আরসিসি স্ট্রাকচার বলে। আর আরসিসি ওয়ার্ক মানে হচ্ছে যেই ধরনের স্ট্রাকচার বা যেই ধরনের কাজগুলাতে বা যেই ধরনের ঢালাই গুলাতে আপনার সিমেন্টও থাকবে আর কি থাকবে সঙ্গে, রডও থাকবে, এগুলাকে বলা হচ্ছে রেইনফোর্সড কনক্রিট স্ট্রাকচার, এগুলাকে আরসিসি ওয়ার্ক বলে। ঠিক ঠিক আছে, মানে কনক্রিটও আছে, রেইনফোর্সমেন্টও আছে, মানে রডও আছে। আপনার যদি এরকম কোন ঢালাই দেন যেখানে কি আছে কনক্রিটও আছে রডও আছে, ওই কনক্রিটটা তৈরি করার সময় আপনি এই যে মর্টারের পোর্শনটুকু তৈরি করবেন, এইখানে আমার সিমেন্ট আর ফাইন এগ্রিগেট মানে বালির রেশিও কত হইতে পারবে? 1:3। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন যে আর্চ ওয়ার্ক। আর্চ কি জিনিস বলেন তো? আর্চ হচ্ছে অনেক সময় বা আর্ক বলেন বা আর্চ বলেন, দেখবেন যে অনেক অনেক সময় এরকম মানে মসজিদ বা এরকম মানে যে কোনো ইম্পর্টেন্ট আর্কিটেকচারাল স্ট্রাকচার যেগুলো আছে, এরকম মানে দেয়াল থাকে বা এরকম ওপেনিং বা দরজা থাকে, ওই দরজার উপরের এই গাঁথনিগুলো হচ্ছে এভাবে ইটের গাঁথনি থাকে এরকম কার্ভ করে। খেয়াল করছেন কখনো?
আমারটা ভালোই নাই দেখতে, আর একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি। এরকম আর্টস ওয়ার্ক দেখছেন কখনো নাকি দেখেন নাই, কোনটা? মানে স্যার ওই যে মসজিদে ঢোকার যেই মেইন আচ্ছা, দরজা একটু ওইখানে দাঁড়ান, একটু এরকম দাঁড়ান, কার্ভ শেপে থাকে স্যার। একটু দাঁড়ান, তাইলেই বুঝতে পারবেন। একটা মিনিট দাঁড়ান। আহ, হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার দিই। ভুল হয়ে গেল। আচ্ছা, আচ্ছা, স্ক্রিন দেখতেছেন না এখন? জি এই যে স্যার এগুলো দেখতেছি। হচ্ছে আমার আর্টস ওয়ার্ক। এই যে এটা দেখেন, তাইলে বুঝতে পারবেন। এই যে দেখছেন, এই যে এটা মানে এরকম মানে আগেরকার দিনে এরকম কুমিল্লাতেও অনেক বাড়ি আছে, পুরানো বাড়ি, যে জি ঢুকার স্যার, ওই সময় দেখবেন। মসজিদের বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ, মসজিদের দরজা গুলাতে এই জায়গার যে বড় ইটের বড়, হ্যাঁ গাঁথনিগুলা, হ্যাঁ। এই যে এই ইটগুলা, এই ইটগুলা একটু মানে কার্ভ শেপে আছে না? এই যে এই ইটগুলা, জি স্যার, কার হ্যাঁ, এই ইটগুলা যখন আপনার গাঁথনি তৈরি করবে, তখন হচ্ছে এই গাঁথনিগুলাতে যে মর্টারটা ব্যবহার করবে, এই মর্টারটা হইতেছে গিয়া আমার যে সিমেন্ট আর যে ফাইন এগ্রিগেটের রেশিও কত হইতে হবে? 1:3। ঠিক আছে? মিটিং কি রেকর্ড হচ্ছে নাকি রেকর্ডিং বন্ধ হয়ে গেল? রেকর্ড হচ্ছে। হইতেছে স্যার। ঠিক আছে, 1:3 হইতে হবে আর্টস ওয়ার্কে। আচ্ছা, পয়েন্টিং, পয়েন্টিং কি জিনিস বলতে পারবেন? পয়েন্টিং হচ্ছে যখন আপনার মানে একদম বেস্ট কোয়ালিটি, বা মানে কি বলবো, অটোমেটিক, মানে অটো, কি বলে, এই যে কাউসার ছোট যে ব্রিক গুলো হচ্ছে মেশিনে বানায়, এই ব্রিক গুলোকে জানি কি বলে? কাউসার কি ক্লাস করতেছেন নাকি নাই? আচ্ছা, যাই হোক, এগুলোকে অটোমেশন ব্রিক বলে প্রবাবলি। ঠিক ঠিক ঠিক, মানে ঠিক আছে। তো এই আপনি দেখবেন যে অনেক, মানে ঢাকাতে গুলশানে যান বা কুমিল্লাতে একটু যদি বা মানে প্রত্যেকটা শহরে একটু বড় লোক যাদের বাড়িটারি আছে, এই বাড়িগুলোর মধ্যে দেখবেন যে ব্রিক এক্সপোজড ওয়াল থাকে। মানে ওয়াল গুলা রং করে না, ওয়াল গুলা কিরকম থাকে। আচ্ছা, আরেকটা ছবি দেখে তাহলে মনে হয় জিনিসটা বুঝবেন। এই যে ব্রিক এক্সপোজড ওয়াল দেখতেছেন? এই যে এরকম একটু ডিফারেন্ট লুক আনার জন্য বাসার মধ্যে অনেকে এরকম ব্রিক এক্সপোজড ওয়াল টাইপের করে না? আহ এই ছবিটা দেখেন, তাহলে মনে হয় বুঝবেন। এই যে দেখতেছেন, দেখা যাচ্ছে স্ক্রিন নাকি দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। জি স্যার। এই যে ইটগুলা একটার সাথে একটা জোড়া লাগাইছে, ইটের যে মানে বাউন্ডারি গুলা, এই বাউন্ডারি গুলার মধ্যে সিমেন্ট থাকে, মানে দেখতে ভালো লাগে না। তো মানে যেহেতু আমি এই দেখেন, এই আপনার যদি একটা ড্রয়িং রুমের ওয়াল যদি দেখতে এরকম হয়, তাহলে কি দেখতে ভালো লাগবে যে এরকম সিমেন্ট দেখা যাচ্ছে? না ভালো লাগবে? স্যার, এটাকে না না। এইভাবে ফিনিশিং দেওয়া হয়, ঠিক আছে? এই ওয়ালটা জি দেখেন, স্যার। এটার মধ্যে কিন্তু কোনো সিমেন্ট দেখা যাচ্ছে না। সিমেন্ট আছে, কিন্তু সিমেন্ট দিয়ে হচ্ছে এই জয়েন্ট গুলো আপনার একদম সমান করে দেয়। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে পয়েন্টিং। মনে থাকবে? আমি জি স্যার। আরেকটা ছবি দেখাইলে, ব্রিক পয়েন্টিং একটা ছবি দেখা যাবে। ব্রিক পয়েন্টিং, এই যে দেখেন, এই যে দেখছেন এই জয়েন্ট গুলার মধ্যে কি দিয়ে ফিল আপ করতেছে? এই মোটর দিয়ে ফিল আপ করতেছে না? দেখছেন? জি স্যার। ডান দিকে ছবিটা দেখেন, তারপর দেখেন এই যে এগুলা পয়েন্টিং করছে, মানে দেখেন এই জয়েন্ট গুলো হচ্ছে একদম ফিল আপ করে দিচ্ছে। দেখেন এই ছবিটা দেখলেও বুঝতে পারবেন, এই যে জয়েন্ট গুলাতে সিমেন্ট দিয়ে হচ্ছে ফিল আপ করতেছে। তো আশা করি পয়েন্টিং কি জিনিস বুঝতে পারছেন। তো এই পয়েন্টিং করার সময় আমার যে মডেলটা আমি ব্যবহার করব, বা যে মডেলটা আমি মানে ইউজ করব, ওই মডেলটাতে আমার সিমেন্টের সাথে হচ্ছে গিয়ে বালি বা সিমেন্টের সাথে যে ফাইন এগ্রিগেটের রেশিওটা হবে, ওটা কি 1:2 থেকে 1:3 পর্যন্ত হইতে পারবে। ঠিক আছে, ডান, বুঝতে পারছি আশা করি। এরপর দেখেন যে প্লাস্টার ওয়ার্ক। আপনি যখন একটা মেসোনারি ওয়াল বা দেয়াল হচ্ছে প্লাস্টারের কাজ করবেন, ঠিক আছে, দেয়ালের মধ্যে কি করবেন? প্লাস্টার ইউজ করবেন। প্লাস্টার করার সময় আপনার মর্টার আর হচ্ছে গিয়া মানে সিমেন্ট আর ফাইন এগ্রিগেটের রেশিও মর্টারে কত হইতে পারবে? 1:3 থেকে 1:4 পর্যন্ত হইতে পারবে। ঠিক আছে, একটা সেকেন্ড একটু হোল্ড করেন, আমি একটা জিনিস
আচ্ছা, এতটুকু সবাই আমরা বুঝছি যে সিমেন্ট মর্টার কি জিনিস, এটাতে সিমেন্ট আর ফাইন এগ্রিগেটের রেশিও কত হইতে হবে, এবং মানে কোন জায়গায় ব্যবহার করার সময় রেশিওটা কত হবে, ম্যাসোনারি ওয়ালের জন্য করতে, ফাউন্ডেশনের জন্য করতে, মানে সবকিছু আমরা দেখলাম। আশা করি আপনাদের মনে থাকবে এবং এগুলা মানে বলতে পারবেন জিজ্ঞেস করলে। আচ্ছা, এখন চলে আসি যে সিমেন্ট মর্টারের পরে মানে আরেক ধরনের মর্টার ইউজ করা হয়, সেটাকে বলা হচ্ছে লাইম মর্টার। লাইম মর্টার কি জিনিস? লাইম মর্টার হচ্ছে এজ এ বাইন্ডার হিসেবে আমি যদি সিমেন্টের পরিবর্তে চুন বা লাইম ব্যবহার করি, সেটাই হচ্ছে আমাদের লাইম মর্টার। তাহলে লাইম মর্টারটা কি জিনিস? যে মিক্সচার অফ লাইম, স্যান্ড অ্যান্ড ওয়াটার। আমার মিক্সচার অফ সিমেন্ট, স্যান্ড অ্যান্ড ওয়াটার ছিল সিমেন্ট মর্টার। এখন আমি জাস্ট মর্টার তৈরি করতে বাইন্ডার হিসেবে সিমেন্টের পরিবর্তে লাইম ব্যবহার করলেই ওইটা হয়ে যাচ্ছে লাইম মর্টার। এখন লাইমটা হচ্ছে কি কি ধরনের থাকতে পারে? লাইম মর্টারের মধ্যে লাইম হচ্ছে ফ্যাট লাইম হিসেবে থাকতে পারে। ফ্যাট লাইম কোনটা? ক্যালসিয়াম অক্সাইড। নর্মাল লাইম হিসেবে থাকতে পারে ক্যালসিয়াম কার্বনেট। হাইড্রোলিক লাইম হিসেবে থাকতে পারে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। মানে লাইমের তো তিনটা ফর্ম আছে। আমরা দেখছিলাম যে ক্যালসিয়াম কার্বনেটকে পোড়াইলে হচ্ছে গিয়া ক্যালসিয়াম অক্সাইড প্লাস আমরা কার্বন ডাইঅক্সাইড পাই। ওই ক্যালসিয়াম অক্সাইডের সাথে যদি আমরা পানি যোগ করি তাহলে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাই। তো মানে লাইম যে মানে যেই ধরনের থাকতে পারে বা যেই ফর্মে থাকতে পারে, যে কোনো একটা ফর্মে থাকলেই আপনি লাইম মর্টার তৈরি করতে পারবেন। মানে এটা যে কোনো ফর্ম, ফ্যাট লাইম, কুইক লাইম, নর্মাল লাইম, হাইড্রোলিক লাইম, যে কোনো ফর্মে থাকতে পারে। আর এর সাথে স্যান্ড আর বাটার যোগ করলেই আপনার লাইম মর্টার তৈরি হয়ে যাবে। আচ্ছা, আপনি যদি লাইম হিসাবে ফ্যাট লাইম ব্যবহার করেন, মানে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করেন, এই ক্যালসিয়াম অক্সাইডটা ইট শুড বি স্লেকড বিফোর ইউজিং। তার মানে এটার সাথে পানি যোগ করতে হবে। এটার সাথে পানি যোগ কইরা এটারে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে কনভার্ট করে নিতে হবে যদি আপনি ক্যালসিয়াম অক্সাইড বা ফ্যাট লাইম ব্যবহার করেন লাইম হিসেবে। ঠিক আছে, মনে থাকবে? যদি আমরা এজ এ মানে লাইম হিসাবে কি ব্যবহার করি, ফ্যাট লাইম বা ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করি, এটার সাথে পানি যোগ করে মর্টার তৈরি করার আগে এটাকে কি করে নিতে হবে? স্লেকড, মানে এটাকে ভিজাই নিতে হবে। আচ্ছা, ফ্যাট লাইম মর্টার প্রপোর্শন, মানে আপনি যখন ক্যালসিয়াম অক্সাইডের সাথে স্যান্ড যোগ করবেন বা বালি যোগ করবেন, তখন হচ্ছে আপনার 1 ভাগ লাইমের সাথে 1 ভাগ বালি যোগ করতে হবে, 1:1। ঠিক আছে, আপনি যদি অর্ডিনারি লাইম মর্টার প্রপোর্শন, মানে আপনি যদি ক্যালসিয়াম কার্বনেট হিসেবে মানে লাইম ব্যবহার করেন বা লাইম হিসেবে যদি আপনি ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করেন, তখন আপনার ওই ক্যালসিয়াম কার্বনেটের সাথে সিমেন্টের বালির মানে অনুপাতটা হবে কত? 1:2। মানে আপনি 1 ভাগ ক্যালসিয়াম কার্বনেটের সাথে 2 ভাগ বালি যোগ করতে পারবেন। আর আপনি যদি এজ এ লাইম হিসেবে হাইড্রোলিক লাইম ব্যবহার করেন, হাইড্রোলিক লাইম মানে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করেন, যেটা হচ্ছে স্লেক বা যেটা হচ্ছে একটু ভিজা অবস্থায় আছে, তো হাইড্রোলিক লাইমের আপনার লাইম আর স্যান্ড বা বালির প্রপোর্শন হচ্ছে কত? 1:4। হাইড্রোলিক লাইম হ্যাজ গ্রেটার সিমেন্টিং পাওয়ার দেন আদার্স। মানে আপনার ফ্যাট লাইম, অর্ডিনারি লাইম, হাইড্রোলিক লাইম, এই তিনটার মধ্যে সবচাইতে ভালো বাইন্ডার বা সবচাইতে ভালো সিমেন্টিং পাওয়ার, মানে জোড়া লাগানোর ক্ষমতা কার বেশি? কার বেশি তিনটার মধ্যে? ক্যালসিয়াম অক্সাইডের বেশি? হাইড্রোলিক মানে হাইড্রোলিক ক্যালসিয়াম লাইমের সবচেয়ে বেশি। হাইড্রোক্সাইড। আজকে অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় কিন্তু এটা জিজ্ঞেস করবো, বলতে না পারলে কিন্তু অ্যাটেন্ডেন্স দিব না। ঠিক আছে, জি আচ্ছা। স্যার। এরপর দেখেন আমরা চলে যাই আমাদের মাড মর্টার। এটা হচ্ছে আমাদের মর্টারের 3 নাম্বার টাইপ, যে মিক্সচার অফ পাডেল মাড। পাডেল মানে কি? মানে পা দিয়ে যেই মাটি। মাড মানে কি? মাড মানে হচ্ছে কাদা বা মাটি, এটাকে মাড বলে। ঠিক আছে, মাড মানে কাদা। তো আপনি যদি এই কাদা বা মাটিকে হচ্ছে পা দিয়ে ঠিক মতো মারান বা ওই যে মানে কি বলবো, আমরা দেখছিলাম ব্রিক তৈরি করার সময় একটা স্টেপ ছিল যে মানে পাডিং ছিল মনে হয় এরকম, বা সরি পাগিং ছিল, পাগিং। মানে এরকম গরু ছাগল দিয়ে বা মানুষ হচ্ছে গিয়ে পা দিয়ে যখন মারাবে, মাটিগুলাকে মারায় হচ্ছে গিয়ে অতিরিক্ত পানি বাইর করে ফেলবে মাটির থেকে, এটাকে বলা হচ্ছে পাগিং। তো পাডেল মাড হচ্ছে গিয়ে একই কথা, হচ্ছে পাডেল মানে হচ্ছে পা দিয়ে মারানো। এরকম পাডেল মাড এন্ড ওয়াটার এট দ্য রিকোয়ার্ড কনসিস্টেন্সি, আপনি যখন এরকম মাটি এবং হচ্ছে পানি পরিমাণ মতো মিশাবেন, এটাকে হচ্ছে গিয়া মাড মর্টার বলে। গ্রাম দেশে হচ্ছে মাটি দিয়ে ঘর বাড়ি লেপে না, মানে জানি না শুনছেন কিনা, যাদের মানে বাড়ি হচ্ছে একটু গ্রাম সাইডে, এটাও কি আপনার ওই এক ধরনের মানে মর্টারই বলতে পারেন, বা মাটির ঘর থাকে গ্রাম দেশে। ঠিক আছে, যাই হোক। তো এবার স্যার, হ্যাঁ বলেন বলেন। জি স্যার, মাটির ঘর আছে, লেপে স্যার, এগুলা এদিকে আছে, আমাদের এদিকে আছে। হ্যাঁ, মানে আগে আমি যখন ছোট ছিলাম আমাদের গ্রামেও এরকম মাটির ঘর ছিল, তো এরকম ল্যাপে। তো এই মানে যে জিনিসটা দিয়ে মানে মাটি আর পানি দিয়ে ল্যাপে, তো এটাই হচ্ছে আসলে গজ মানে মাড মর্টার। আচ্ছা, গজ মর্টার কি? গজ মর্টার হচ্ছে
আপনি যদি মানে লাইম মানে মর্টার হিসেবে, তো আপনি মনে করেন লাইম মর্টার ইউজ করতেছেন, লাইম মর্টার হচ্ছে আপনার বাইন্ডার। বাট আপনি যদি এই মানে বাইন্ডারের শক্তি বা বাইন্ডারের বাইন্ডিং ক্যাপাসিটি আরেকটু বাড়ানোর জন্য লাইমের সাথে বুদ্ধি করে অল্প পরিমাণে একটু সিমেন্টে যোগ করে দেন, মানে আমার মর্টারের মধ্যে যখন এজ এ বাইন্ডার হিসেবে লাইমও থাকবে, তার সঙ্গে সামান্য পরিমাণে কি থাকবে, সিমেন্টও থাকবে, সিমেন্ট। তখন এই মর্টার গুলাকে বলা হচ্ছে গিয়ে গজড মর্টার। ঠিক ঠিক আছে। তো লাইম মর্টার না সরি গজ মর্টার তাইলে কি দেখেন যে লাইম মর্টার উইথ হ্যাভিং সাম সিমেন্ট টু ইনক্রিজ সিমেন্টিং প্রপার্টি, মানে সিমেন্টিং প্রপার্টি মানে কি, মানে জোড়া লাগানোর ক্ষমতা বাড়ানোর জন্য আমি যখন লাইম মর্টারের সাথে অল্প পরিমাণে সামান্য পরিমাণে সিমেন্ট যোগ করে দিব, এটা হয়ে যাবে কি গজ মর্টার হয়ে যাবে। ইউজুয়ালি ইউজড উইথ ফ্যাট লাইম মর্টার, মানে আপনি যখন লাইম হিসেবে ক্যালসিয়াম অক্সাইড বা ফ্যাট লাইম ব্যবহার করতেছেন, তখন এই ক্যালসিয়াম অক্সাইডের সাথে আপনি কি যোগ করবেন, স্যান্ড যোগ করবেন, এবং সঙ্গে কি যোগ করবেন, পানি যোগ করবেন। তো আমাদের লাইমের মধ্যে সবচাইতে খারাপ সিমেন্টিং প্রপার্টি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের, মানে সবচাইতে খারাপ বাইন্ডার ক্যালসিয়াম অক্সাইড। তার থেকে একটু ভালো বাইন্ডার হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, তার থেকে আরো ভালো বাইন্ডার হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সবচাইতে ভালো। এটার সিমেন্টিং প্রপার্টি সবচাইতে বেশি, একটু আগে দেখছেন আপনারা। তো আপনি যখন এজ এ লাইম হিসেবে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করতেছেন, ওই ক্যালসিয়াম অক্সাইডের সাথে এটার সিমেন্টিং প্রপার্টি বাড়ানোর জন্য আপনি চাইলে অল্প পরিমাণে কি যোগ করতে পারেন, সিমেন্ট যোগ করে দিতে পারেন। ঠিক আছে। Usually used with fat lime mortar as this kind of lime possesses very weak cementing property, মানে যেহেতু ফ্যাট লাইম বা ক্যালসিয়াম অক্সাইডের সিমেন্টিং প্রপার্টি বা সিমেন্টিং ক্যাপাসিটি অনেক খারাপ, এই জন্য এই ধরনের লাইমের সাথে আমি সিমেন্ট যোগ করে এটাকে গজ মর্টারে কনভার্ট করে এটার সিমেন্টিং প্রপার্টি ইনক্রিজ করতে পারি বা বর্ধন করতে পারি। Cement in lime mortar increases its strength, hydrolicity and rate of setting. আপনি যদি মর্টারের মধ্যে মানে লাইমের সাথে সিমেন্টও যোগ করেন, এই সিমেন্ট হচ্ছে কি এই মর্টারের স্ট্রেংথ বা শক্তি বৃদ্ধি করবে, হাইড্রোলিসিটি হাইড্রোলিসিটি এই হাইড্রোলিসিটি জিনিসটা কি জিনিস, এটাও কিন্তু আজকে জিজ্ঞেস করব। এটার মানে হচ্ছে দ্য প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল, এরপর একটা স্পেস হবে, এটা পরে নাই, which resist the ingress of water into it, মানে ম্যাটেরিয়ালের ওই ধর্ম যেটা হচ্ছে তার মধ্যে পানি ঢুকতে বাধা দিবে। ঠিক আছে। মানে পানিকে ওয়াটার ইনগ্রেস মানে কি, পানির পেনিট্রেশন বা পানিকে ঢুকতে দেয় না, যে মানে পানির ঢুকাটা। তো কোনো একটা দেয়াল বা কোনো একটা মর্টারের ওই প্রপার্টি, যেই প্রপার্টির কারণে হচ্ছে গিয়ে ওই মর্টারের মধ্যে কি ঢুকতে পারবে না, কি ঢুকতে পারবে না বলেন, পানি পানি। মানে যেটার জন্য ওয়াটার ইনগ্রেস হইতে পারবে না, সে কি করবে, ওয়াটার ইনগ্রেসকে বাধা দিবে। এই প্রপার্টিটাকে বলা হচ্ছে কি হাইড্রোলিসিটি। ঠিক আছে। আর রেট অফ সেটিং, রেট অফ সেটিং কি জিনিস, মানে কত তাড়াতাড়ি সে হচ্ছে গিয়ে শক্ত হবে। আপনি যখন কনক্রিট তৈরি করেন বা মর্টার তৈরি করেন, এটা প্রথমে কি থাকে, থাকে হচ্ছে গিয়ে ওই যে পাইন্না খিচুড়ির মতো থাকে, মানে একদম নরম থকথকে। আস্তে আস্তে কি হয়, এটা মানে ভুনা খিচুড়ির মতো শক্ত থাকে না। তো মানে এই যে আস্তে আস্তে শক্ত হচ্ছে, এই শক্ত হওয়ার সময় যে কেমিক্যাল রিয়েকশনটা করে, এটাকে ওই রিয়েকশনটাকে বলা হচ্ছে কি হাইড্রেশন রিয়েকশন। আর যত তাড়াতাড়ি শক্ত হচ্ছে ওই মানে প্রক্রিয়া, মানে মনে করেন আপনার এরকম জমাট বাঁধতে সময় লাগতেছে 10 মিনিট বা 15 মিনিট, তো এইটাকে বলে সেটিং, মানে এবং ওই টাইমটাকে বলে সেটিং টাইম। এবং যেই হারে শক্ত হচ্ছে বা যেই হারে জমতেছে, এটাকে বলে রেট অফ সেটিং। তো আপনি যদি শুধু লাইম ব্যবহার করেন, আপনার কিন্তু সেট হইতে অনেক টাইম লাগবে, মানে জমাট বাঁধতে বেশ ভালোই টাইম লাগবে। বাট আপনি যদি লাইমের সাথে একটু সিমেন্ট যোগ করে দেন, তাহলে আপনার রেট অফ সেটিংটা বেড়ে যাবে, মানে তাড়াতাড়ি জমাট বেড়ে যাবে। ঠিক আছে। ইউজড ফর ব্রিক অর স্টোন মেশনারি ইন ফাউন্ডেশন, মানে আপনি যখন হচ্ছে মাটির নিচে ফাউন্ডেশন তৈরি করবেন, আগেরকার দিনে ফাউন্ডেশন গুলো কিন্তু ব্রিক ফাউন্ডেশন দিত, আগেরকার দিনে কিন্তু এরকম আরসিসি ফাউন্ডেশন দিত না। মানে একতলা বা দুইতলা বিল্ডিং এ খরচ কমানোর জন্য মানে ইট দিয়ে ফাউন্ডেশন দিত। এরকম যদি আপনি ব্রিক ফাউন্ডেশন তৈরি করেন, সেই ক্ষেত্রে হচ্ছে অথবা আপনি যদি ফাউন্ডেশনে পাথর ব্যবহার করেন, স্টোন মেশনারি, তো ব্রিক বা পাথর মানে ইট বা পাথর যদি আপনি ফাউন্ডেশনে ব্যবহার করেন, এগুলোর গাঁথনি তৈরি করার সময় আপনি যে মর্টারটা ব্যবহার করবেন, ওই মর্টারটা কি মর্টার হইতে পারে বা হইতে হবে, গজড মর্টার হইতে হবে। বুঝা গেছে? জি স্যার।
ওকে, জি স্যার বুঝছি। আচ্ছা। এবার দেখেন যে প্রিপারেশন অফ সিমেন্ট মর্টার, যে আমরা আসলে মর্টার কিভাবে তৈরি করব। আমার ধারণা আপনারা সবাই দেখছেন যে মানে কনস্ট্রাকশন সাইটে কখনো খেয়াল করছেন যে ফার্স্টে হচ্ছে এরকম একটা সমান জায়গায় বালিগুলা কেমনে ছড়ায়, এই বালির জি স্যার, উপরে হচ্ছে বালি গিয়ে কংক্রিট সব সিমেন্ট দেয়, বালির উপরে কি সবগুলো দেয়, একসাথে। বালির উপরে এমনি সিমেন্ট দেয় না। জি জি স্যার, স্যার, সিমেন্ট। সিমেন্ট দেয়। তারপর হচ্ছে কোদাল দিয়ে এগুলাকে এই পাশ থেকে তারপরে একটু কাটে, মাঝখানে একটু গ্যাপ কোদাল বা করে। ওই যে বেল। কোদাল মানে কোদাল দিয়ে কাটে না, বা বেলচা দিয়ে জি কাটে, স্যার, জি স্যার, কেটে কেটে কাইটটা কোদাল তারপরে দিয়ে মাঝখানে হ্যাঁ, পানি দিয়ে দেয়। কেটে কেটে ওলট পালট করে সিমেন্ট আর বালি ভালো মতো মিশায়, ঠিক আছে, মিক্স মিশাই হচ্ছে এরকম একটা করছে। পাহাড়ের মতো বানায়, এই যে এরকম একটা পাহাড়ের চারদিকে মতো উঁচু বানায়। করে মাঝখানে গ্যাপ থাকে স্যার, তারপর হচ্ছে গিয়ে মাঝখানে একটা গ্যাপ করে, এই এখানে গ্যাপের পানি মধ্যে কি ঢালে। পানি যোগ করে, তারপর পানি আবার দেয়। মিশায়। দেখছেন না এটা? জি স্যার, তারপর সাইড আচ্ছা, থেকে একটু একটু করে পানির মধ্যে হ্যাঁ ওই হ্যাঁ, সিমেন্ট আর ইয়ার মিশ্রণটা দিতে আমরা থাকে। হচ্ছে আজকে এটাই দেখবো যে দেখেন যে স্যান্ড এন্ড সিমেন্ট আর মেজার্ড ইন এ ড্রাই স্টেট, মানে আপনার যতটুক বালি লাগবে আর যতটুক সিমেন্ট লাগবে এগুলো শুকনো অবস্থায় মেজার করা হয় এন্ড স্প্রেড টু এ ইউনিফর্ম থিকনেস অন এ নন পোরাস প্ল্যাটফর্ম। মানে নন পোরাস মানে কি, অভেদ্য, মানে যেটা ভেদ করে যাইতে পারবে না, এরকম একটা নন পোরাস প্ল্যাটফর্মের উপরে সিমেন্ট আর বালি হচ্ছে ইউনিফর্ম থিকনেস, মানে আপনি যতটুক এরকম বালি নিলেন একই পরিমাণ থিকনেসের আপনি কি নিবেন, এই সিমেন্ট নিবেন, ঠিক আছে, এই নিয়ে হচ্ছে গিয়ে একটার উপর একটা মানে রাখলেন আর কি, দুইটা লেয়ার ক্রিয়েট করলেন সিমেন্ট আর বালি, ঠিক আছে। তো সিমেন্ট ইজ স্প্রেড ওভার স্যান্ড, মানে বালির উপরে সিমেন্ট গুলো তো ছড়ায় দেওয়া হয়। অ্যাজ ইউজুয়াল স্যান্ড ইজ মেজার্ড ইন ফিট কিউব, মানে আপনার এই আপনি যখন মর্টারটা প্রিপেয়ার করবেন বা যখন মিশাবেন তখন হচ্ছে আপনার মানে বালিটা ওজন করা হয় হচ্ছে কিসে, ফিট কিউবে, ঠিক আছে। মানে হচ্ছে আপনার এরকম যদি একটা পাত্র থাকে জি স্যার, তাহলে কয় সিএফটি, মানে আমি যদি 3 পাত্র বালি দেই তাহলে কত সিএফটি বালি দিলাম, 3 সিএফটি বালি 350। দিলাম। আমি 350। আমি যদি আপনার 2 পাত্র বালি দিই তাহলে কতটুক বালি দিলাম, 2 সিএফটি বালি দিলাম। 250। বালিটা আমি হিসাব করবো হচ্ছে গিয়ে সিএফটি তে, বাট সিমেন্ট ইজ মেজার্ড বাই ওয়েট, 40 কেজি পার ফিট কিউব। মানে সিমেন্ট আপনি এরকম মানে ওই রেশিও যখন করবেন 1:2 করতেছেন, তো মনে রাখবেন যে সিমেন্টটা আপনি চাইলে এই পাত্রে দিতে পারেন, হয়তো এই পাত্রে 40 কেজি সিমেন্ট ধরবে, অথবা হচ্ছে আরেকটা কাজ করা হয় যে বালিটা হচ্ছে এই পাত্রে মেজার করা হয়, আর প্রত্যেক সিএফটি বালির জন্য আপনার পার সিএফটি বালিতে কয় কেজি সিমেন্ট লাগবে, 40 কেজি সিমেন্ট লাগবে। তার মানে আপনি যদি এরকম 2 পাত্র বালি দেন এখানে কত কেজি সিমেন্ট যোগ করতে হবে, স্যার 80 কেজি। 80 কেজি সিমেন্ট যোগ করতে হবে। আচ্ছা, বুঝতে পারছেন, মানে যতটুক বালি পার সিএফটি বালির জন্য 40 কেজি সিমেন্ট যোগ করতে হবে। এক এক বস্তায় কতটুক সিমেন্ট ধরে, স্যার 50 কেজি। স্যার 50 কেজি মনে হয়। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, আপনারা জানেন 50 কেজি ধরে। 50 কেজি। যাই হোক, ফর এ গিভেন ব্যাচ দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার টু বি অ্যাডেড ইজ ক্যালকুলেটেড, মানে এই মোটর তৈরি করার সময় কতটুকু পানি যোগ করব এটাও আমাকে ক্যালকুলেশন করে বাইর করতে হবে, আন্দাজে পানি যোগ করা যাবে না। আমাদের হিসাব নিকাশ আছে, ওই হিসাব নিকাশ করে আমি দেখবো যে কতটুকু পানি যোগ করবো। এই হিসাব হচ্ছে আমরা আমাদের মানে আমার কোর্সে আমি আমার পার্টে হচ্ছে একদম লাস্টে দেখাবো যে কিভাবে পানির পরিমাণ বের করতে হয়, বালি কতটুকু যোগ করব, সিমেন্ট কতটুকু যোগ করব, কিভাবে বের করতে হয়, একটা বিশাল বড় অঙ্ক আছে। ওই অঙ্কটা হচ্ছে আমরা আমাদের একদম লাস্টে করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ সবাইকে ভালো রাখে। আচ্ছা, 1/2 of that quantity is sprinkled on the above dry mix, ঠিক আছে। মানে আপনি যখন এরকম মাঝখানে একটা গর্ত করবেন, আপনার যতটুকু পানি লাগবে ওই পানির অর্ধেক পরিমাণ হচ্ছে আপনি এখানে মানে পানি ছিটাই দিবেন, ঠিক আছে, বা পানি দিয়ে দিবেন। The mixture is again turned over twice or thrice to prepare a semi wet mix, মানে এরপরে ওই মিক্সচারটা আবার উপর নিচ করবেন, ভালো মতো মিশাবেন, একটা সেমি ওয়েট মানে অর্ধ ভিজা বা হালকা ভিজা একটা মিক্সচার তৈরি করতে। আচ্ছা, the remaining quantity of water is added to the semi wet mix, তারপর বাকি যে অর্ধেক পানি আছে ওই সেমি ওয়েট বা আধা ভিজা মিক্সচারের সাথে ওই বাকি অর্ধেক পানি যোগ করে দিবেন, and again the whole mixture is turned twice or thrice to form cement mortar of the required consistency। মানে মানে কনসিস্টেন্সি মানে কি, এটা কতটুকু আপনার মানে থকথকে হবে বা কতটুকু হচ্ছে এটা পেস্ট টাইপের অবস্থা থাকবে, এটাকেই বলে কনসিস্টেন্সি। তো এটার কনসিস্টেন্সি কেমন হবে আপনি তো জানেন, আপনি কিরকম চাচ্ছেন। তো আপনার ডিজায়ার্ড কনসিস্টেন্সি অনুযায়ী আপনি পানি যোগ করে এটাকে ভালো মতো মিশাই আপনি চেষ্টা করবেন আপনার ডিজায়ার্ড কনসিস্টেন্সিটা অ্যাচিভ করার জন্য। আচ্ছা, নাও দ্য মর্টার ইজ রেডি ফর ইউজ।
all the work done in cement mortar should be kept wet for about 15 to 21 days for curing by occasional sprinkling with water. মানে হচ্ছে সিমেন্ট মর্টার দিয়ে আপনি যেই মানে কনস্ট্রাকশনের কাজগুলা করবেন এগুলা 15 থেকে মানে ঢালাই দেওয়ার পরে 15 থেকে 21 দিন পর্যন্ত কি করতে হবে? কিউরিং করতে হবে। কিউরিং কি জিনিস বলেন তো? সিমেন্ট যখন জমাট বাঁধে সিমেন্ট হচ্ছে হাইড্রেশন বলে একটা রিঅ্যাকশন করে। এই হাইড্রেশন রিঅ্যাকশনটা করার সময় প্রচুর পরিমাণে এনার্জি রিলিজ হয়। তার মানে কি এনার্জি রিলিজ হলে প্রচুর পরিমাণে টেম্পারেচার মানে প্রডিউস হচ্ছে, তাপমাত্রা আপনার কি হবে? রেডিয়েট হবে বা তাপমাত্রা ক্রিয়েট হবে। তো সিমেন্টের সারফেস গুলো গরম হয়ে যায় বা এরকম মানে টেম্পারেচার বাড়ার কারণে গরম হয়ে তারা তার মধ্যে ক্র্যাক ফর্ম করে। তো তারা যেন এরকম ঠান্ডা থাকে এজন্য পানি দিতে হয়, ঠিক আছে? এটাকে কিউরিং বলে। তো আপনি যদি সিমেন্ট মানে আপনি যদি এরকম সিমেন্ট মর্টার দিয়ে কোনো কিছু তৈরি করেন বা ঢালাই দেন সেই ক্ষেত্রে 15 থেকে 21 দিন পর্যন্ত মাঝে মধ্যে আপনাকে স্প্রিংলিং মানে হচ্ছে ওই যে স্প্রিংলার মানে কি, সেলুনে গেলে আমাদের মানে চুল কাটার সময় দেখবেন যে চুলের মধ্যে পানি দেন একটা এরকম স্প্রে দিয়ে। করোনার টাইমে মানে করোনার টাইমে তো আমরা মানে এই স্প্রে হ্যান্ড স্যানিটাইজারের জন্য যে স্প্রে গুলো আমরা ব্যবহার করি, তো এই টাইপের কিছু বড় বড় স্প্রিংলার পাওয়া যায়, ঠিক আছে? এগুলা দিয়ে হচ্ছে অকেশনালি আপনাকে মানে পানি ছিটাইতে হবে এই মোটরের মধ্যে, যেন মোটরটা কি থাকে? ঠান্ডা থাকে, যেন হাইড্রেশন রিঅ্যাকশন করার সময় এটা টেম্পারেচার বেড়ে গিয়ে এটার মধ্যে ক্র্যাক ফর্ম না করে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা ভিডিও দেখি যে সিমেন্ট মোটর কেমনে তৈরি করে। আমার স্ক্রিন দেখতেছেন? জি স্যার। দেখেন In this video, you will learn how to prepare mortar. The tools that you will need are measuring box, shovel. একটু আগে বললাম না যে এক পাত্র আপনার মানে সিমেন্টের সাথে বা এক পাত্র বালির সাথে বা দুই পাত্র বালির সাথে এক পাত্র সিমেন্ট যোগ করবো, পাত্রটা দেখতে হচ্ছে এরকম হয়, ঠিক আছে? দেখছেন বাম দিকে একটা পাত্রের ছবি দেখতেছেন না? জি স্যার, জি স্যার দেখছি। বাংলাদেশে এই পাত্রটাকে ফেরা বলে। কি বলে? ফেরা না ফেরা। লোকালি মানে রাজমিস্ত্রিরা যারা মানে লেবার বা মিস্ত্রি তারা হচ্ছে এটাকে কি বলে? ফেরা বলে। ফেরা, এক ফেরা বালি বা দুই ফেরা বালি তারা এমনি বলে, ঠিক আছে? আচ্ছা, The materials that you will need are sand, cement, and water. এই যে স্যান্ড মানে বালি, সিমেন্ট আর কি লাগবে? পানি লাগবে আমাদের সিমেন্ট মোটর তৈরি করতে। Don't forget to use personal protective equipment, including safety gloves, reflective jacket, safety glasses, safety helmet, safety shoes, and dust mask. মানে হচ্ছে একটা কনস্ট্রাকশন সাইটে আপনি যখন কাজ করবেন, যখন এরকম মডার তৈরি করবেন বা সাইটে কাজ করার সময় আপনার অনেক রকমের সেফটি ইকুইপমেন্ট পড়তে হয়। এই যে গ্লাভস, তাহলে আপনার হাতে যেন হচ্ছে মানে সাইটে তো অনেক সময় আগুন টাগুন ইউজ করে, বিটুমিন গরম করতে হয় বা এরকম মানে অনেক সময় লাগে আগুন জ্বালানো, আপনার হাতে যেন কোনো টেম্পারেচার না লাগে বা হাত যেন পুড়ে না যায়, এই জন্য সেফটি গ্লাভস ইউজ করতে হয়। তারপর এই যে আপনার একটা মানে জ্যাকেট, এই জ্যাকেটটা পরলে কি হবে? অনেক দূর থেকে আপনাকে দেখা যাবে, কারণ এই জ্যাকেটের মধ্যে আমাদের এক ধরনের মানে লাইট রিফ্লেক্ট করে, আলো পড়লে আলো প্রতিফলিত হয়। তো এই ধরনের জ্যাকেট গুলো দেখবেন রাস্তায় ট্রাফিক পুলিশরা পরে, ঠিক আছে? তো এটা একটা সেফটি জ্যাকেট পরতে হয় সাইডে কাজ করার সময়। তারপর হচ্ছে গ্লাস, সাইডে অনেক সময় ঢালাইয়ের সময় ইট ভাঙা পাথর ভাঙা আপনার চোখে এসে পড়তে পারে, তো এই জন্য এই ধরনের প্রোটেক্টিভ প্লাস্টিকের গ্লাস পরতে হয়। তারপর হেলমেটটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে অনেক সময় সাইডে অ্যাক্সিডেন্ট হয়, মনে করেন হঠাৎ করে ছাদ কলাপস করছে, তো দেখা যায় যে মানুষের মাথায় পড়তে পারে। তো আপনার মাথা যেন মানে সবসময় সুরক্ষিত থাকে, আপনি যেন ব্যথা না পান, এই জন্য হচ্ছে সাইডে এরকম হেলমেট, সেফটি হেলমেট পরতে হয়। তারপর পায়ে অনেক সময় সাইডে পেরেক ঢুকে বা পায়ের মধ্যে দেখা যায় মানুষ রডের গুতা খায় বা পায়ে তার টার লাগে, মানে পায়ে ব্যথা পায়, তো পা রক্ষা করার জন্য এরকম সেফটি বুট পরতে হয়, ঠিক আছে? সেফটি বুট কিন্তু মানে ভাইবেন না এগুলো নর্মাল বুট, মানে এগুলো হচ্ছে আপনার আলাদা পাওয়াই যায় এবং এগুলো অনেক মানে সোলটা অনেক ভারী হয় এবং আপনার মানে এই জুতার চামড়া গুলো অনেক মোটা হয়, যেন পেরেক রড এগুলো না ঢুকে আর কি। আর হচ্ছে ওই যে ডাস্ট মাস্ক, মানে যেহেতু কনস্ট্রাকশন সাইটে প্রচুর পরিমাণে ধুলাবালি সিমেন্ট টিমেন্ট এরকম থাকবে, ওই জন্য আপনার মানে যেন নাক দিয়ে এগুলো না ঢুকতে পারে, এই জন্য হচ্ছে সেফটি মাস্ক ইউজ করতে হয়। আচ্ছা, যাই হোক, তো
এরপর দেখেন যে মানে মর্টার কিভাবে তৈরি Fill করতেছে। the measuring box with sand using a shovel. এই যে এই বক্সের মধ্যে হচ্ছে কি করতেছে, এই যে ফেরা বা মেজারিং Even বক্স, out the top of the measuring box to ensure সমান সমান বালি that নিল। the box is completely filled. Empty the sand and repeat the process another 2 times so that you have 3 measuring boxes worth of sand in a heap. এই যে 3 ভাগ মানে Fill the measuring box completely with cement 3 and ফেরা, pour it over the flattened mound of sand. 3 ফেরা বালি নিচ্ছে, ঠিক আছে। Now, use the এটার hoe সাথে to সিমেন্ট দিল flatten the top of 1 the ফেরা pile of সিমেন্ট। cement and sand. Start mixing the cement and sand with the hoe, moving from one edge of the pile to the other. দেখছেন ভালো মতো মিশাচ্ছে যে মানে কোদাল দিয়ে Drag out small portions from the sides, keeping it on top to make a mound. একটা পাহাড়ের মতো বানাইলো, এখন মাঝখানে Repeat the process আচ্ছা a আবার couple of মিশাচ্ছে, times until the entire pile has a grayish color. মানে যতক্ষণ Now, পর্যন্ত পুরা এই মানে মিশ্রণটার কালার একটা ইউনিফর্ম ধূসর কালার, মানে এখানে বালি আছে, বালির কালার হচ্ছে ব্রাউনিশ টাইপ, এখানে সিমেন্ট আছে, সিমেন্টের কালার হচ্ছে অ্যাশ কালার টাইপ। আপনি যখন দুইটা মিশাবেন দেখবেন যে কালার গুলো একটু এক জায়গায় একটু বেশি বাদামি, এক জায়গায় একটু অ্যাশ কালার হয়ে আছে। যতক্ষণ পর্যন্ত পুরো মিশ্রণটার কালার একদম ইউনিফর্ম গ্রে বা অ্যাশ কালারের মতো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে ভালো মতো মিশাইতে হবে। Crater right in the center of the pile. এই যে মাঝখানে কি করতেছে, একটা গর্ত করলো না, এবার এই গর্তে কি মিলাবে, পানি দিবে। হ্যাঁ, Pour water into the crater. যতটুক পানি লাগবে তার অর্ধেক দিবে, তারপর এটাকে আবার উপর নিচ করে একটা সেমি ওয়েট মিক্সচার বানাবে, তারপর বাকি পানিটা দিবে। এখানে হচ্ছে ওই সেমি ওয়েট মিক্সচারই বানিয়েছে, এখানে আর পরে পানি যোগ করে নাই, দেখেন। যাই হোক, সমস্যা নেই। Proceed to heat the sand and cement mixture into the center of the pile. Continue mixing till the consistency of the mixture changes. The মানে color এই will মিক্সচারটার যে gradually কনসিস্টেন্সি বা এটা আসলে কতটা আপনার কি বলবো লিকুইড বা কতটা হচ্ছে মানে এটা পেস্টের মতো অবস্থা। দেখেন শুরুতে কিন্তু এটা পুরো পাউডার, এটার মধ্যে কোনো পেস্ট ভাবই নাই, বাট এটার মধ্যে আমি যখন পানি মিলাই ভালো মতো মিশাইলাম turn এটার to মধ্যে a হালকা dark একটা shade gray. পেস্ট ভাব চলে আসবে, দেখেন হালকা, বেশি Once আসবে the না। mix এই যে has দেখেন reached a uniform consistency, এটার মধ্যে পুরোটার মধ্যে একটা mortar ইউনিফর্ম is ready to পেস্ট ভাব use. চলে আসছে না, You have now learned to prepare mortar. এটাই মর্টার, ঠিক আছে। যদি আপনি আরেকটু বাড়িতে যাচ্ছেন মানে আরেকটু লিকুইড অবস্থা করতে চাইতেন তাহলে আরেকটু পানি যোগ করলে এটা আরো পেস্ট হইতো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মর্টার তৈরি করার মানে প্রসেস। এরপর হচ্ছে আমরা চলে যাব প্রিকশন। আমার স্ক্রিনকে আবার দেখতেছেন, ওই যে আমি যে দাগাইতেছিলাম ওই স্ক্রিন। জি স্যার, আসছে স্যার। আচ্ছা, এবার দেখেন যে প্রিকশন ইন ইউজিং মর্টার, মানে মর্টার ব্যবহার করার সময় আপনাকে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে বা কিছু জিনিস মানতে হবে, ঠিক আছে। কি মানতে হবে দেখেন যে ব্রিক্স অর স্টোন টু বি জয়েন্টেড বাই মর্টার শুড বি ইউজড বাই সোকিং দেম ইন ওয়াটার ফর অ্যাট লিস্ট 12 আওয়ার। মানে আপনি যেই ব্রিক বা যেই পাথর মানে যেই ইট বা পাথরগুলা মর্টার দিয়ে জোড়া লাগাবেন, এই ইট বা পাথরগুলা মর্টার দিয়ে জোড়া লাগানোর আগে অ্যাট লিস্ট মিনিমাম 12 ঘন্টা কি করতে হবে, পানিতে ভিজায় রাখতে হবে, ঠিক আছে। আমরা মানে দেখবেন ইয়াতে সাইটে অনেক সময় বলে যে ইটকে ঠিক মতো পানি খাওয়াইতে হবে বা পাথরকে ঠিক মতো পানি খাওয়াই নেই, মানে এই ওয়ার্ড গুলো শুনছেন, মানে ঠিক মতো যদি পানিতে না ভিজায় রাখে বলে যে ঠিক মতো পানি খাওয়ায়, ঠিক আছে। জি স্যার, শুনছি স্যার। মানে লোকালি বলে আর কি এরকম। আচ্ছা, তার মানে আপনি মানে ইটের গাঁথনি তৈরি করতে হইলে বা যদি আপনি মানে পাথর দিয়ে দেয়ালের গাঁথনি তৈরি করেন তাহলে এই ইট বা পাথর গুলাকে হচ্ছে মর্টার দিয়ে গাঁথনি তৈরি করার আগে অ্যাটলিস্ট মিনিমাম 12 ঘন্টা পানিতে মানে ভিজায় রাখতে হবে। আফটার প্রিপারেশন অফ মর্টার, এখন তো স্যার ভিজায় না, ওই যে মোটর দিয়ে পানি দেয়, পানি দিয়ে মোটর কতক্ষণ দিয়ে পর পানি পর দেয়, ভিজিয়ে হ্যাঁ, দেয়, মানে এরকমই করে। এটাও করতে পারেন, আপনি পানির মধ্যে চুবাই না রেখে একটু পর পর মানে পাইপ দিয়ে পানি দিয়ে ভিজায়, এটাই করে, এটাও করতে পারেন, হ্যাঁ। আচ্ছা, আফটার প্রিপারেশন অফ মর্টার ইট শুড বি ইউজড at its destined place as early as possible। মানে মর্টারটা তৈরি করার পরে এটা যে জায়গায় আপনি ব্যবহার করতে যাচ্ছেন ওই জায়গায় যত তাড়াতাড়ি সম্ভব ব্যবহার করে ফেলতে হবে। কেন? মর্টার তৈরি করার পর এটা জমাট বাঁধা শুরু করে 30 মিনিট পর থেকে, এটার সেটিং টাইম শুরু হয় মর্টারটা তৈরি করার 30 মিনিট পর থেকে এটা সেটিং টাইম শুরু হয়। তো যখন এটা জমাট বাঁধা শুরু হয়ে গেছে তখন যদি আপনি জোর করে এটা দিয়ে মানে প্লাস্টার করেন বা এটা অ্যাজ এ মর্টার হিসেবে ব্যবহার করেন তাহলে কি হবে, এটার মধ্যে ক্র্যাক ফর্ম করবে, কারণ এটা অলরেডি জমাট বাঁধা শুরু হয়ে গেছে। তার মানে এটা জমাট বাঁধা শুরু হওয়ার আগেই এটাকে যে জায়গায় মানে বসাবেন বা এটা দিয়ে যে কাজ করবেন ওই কাজ শেষ করে ফেলতে হবে, ঠিক আছে। যে আফটার প্রিপারেশন অফ মর্টার ইট শুড বি ইউজড at its destined place as early as possible. Cement mortar within 30 minutes of adding water.
মানে আপনি মর্টারে পানি যোগ করার পরে যদি সিমেন্ট মর্টার হয় তাহলে 30 মিনিটের মধ্যেই ব্যবহার করে ফেলবেন, আর যদি লাইম মর্টার হয় তাহলে আপনাকে 36 ঘন্টা, মানে কয় দিন? 1.5 দিন। 1.5 দিন। 1.5 দিনের মধ্যে, মানে একদিন আর এরপরে আধা দিন। মানে লাইম মর্টার তৈরি করলে আপনি একটু সময় নিয়ে ব্যবহার করতে পারবেন, বাট যদি আপনি সিমেন্ট মর্টার তৈরি করেন আপনাকে 30 মিনিটের মধ্যেই এটা ব্যবহার করে ফেলতে হবে। 30 মিনিট পার হয়ে গেলে আপনি ওই মানে মর্টারটা আর কোনো কাজে ইউজ করবেন না, ফালাই দিতে হবে। ঠিক আছে, দেখবেন যে মিস্ত্রিরা মানে মর্টার তৈরি করতে 40 মিনিট হয়ে গেছে, এরপর ওইটা দিয়ে দেয়ালে প্লাস্টার করতেছে। 50 মিনিট হয়ে গেছে, মানে মর্টার তৈরি করছে, ওই মর্টার দিয়ে দেয়ালে প্লাস্টার করতেছে। প্রবলেমটা কি হবে, ওই দেয়ালের মধ্যে আপনি প্লাস্টারিং করার পরে দেখবেন যে দেয়ালের মধ্যে ক্র্যাক ফর্ম করছে, দেয়াল ফাইটা গেছে মনে হবে। ঠিক আছে, কেন? কারণ 30 মিনিট হয়ে যাওয়ার পরই মর্টারের সিমেন্টিং রিঅ্যাকশন বা হাইড্রেশন রিঅ্যাকশন শুরু হয়ে গেছিল, মর্টারের সেটিং টাইম শুরু হয়ে গেছে, তারপর আপনি জোর করে ওটা দিয়ে প্লাস্টার করছেন, ওটা তো ফাটবেই, ফাটবে না? আচ্ছা, মর্টার শুড বি স্টিফ বাট ওয়ার্কেবল, মানে মর্টারটা শক্ত হইতে হবে, মানে এটা একদম মানে বেশি থকথকে মানে পাইন্না পাইন্না হইলে ভালো না, এটা মোটামুটি কি শক্ত বা স্টিফ হইতে হবে, কিন্তু ওয়ার্কেবল, মানে শক্ত ঠিক আছে কিন্তু এটা নিয়ে যেন কাজ করা যায়, আমি যেন ওই কুন্নি দিয়ে এটাকে নিয়ে এক জায়গায় বসাইতে পারি, এরকম একটা কনসিস্টেন্সি থাকতে হবে। ইট শুড বি অ্যাজ স্টিফ অ্যাজ পসিবল উইদাউট এফেক্টিং ইট কনভেনিয়েন্স ইন ইউজ, মানে যতটুকু সম্ভব এটা স্টিফ, মানে পানি যতটুকু সম্ভব কম যোগ করার জন্য আমি চেষ্টা করব, বাট এটা মানে পাশাপাশি কি হইতে হবে, অ্যাজ এ ওয়ার্কেবলও হইতে হবে, যেন এটা নিয়ে কাজ করা যায়। ওয়ার্কস মেড ফ্রম মর্টার শুড বি কেপ্ট ওয়েট ফর 2 উইকস to 3, মানে মর্টার দিয়ে আমি যে ধরনের ঢালাইগুলো করব বা কনস্ট্রাকশনের কাজগুলো করব 2 থেকে 3 সপ্তাহ এগুলা কি করতে হবে, পানিতে ভিজায় রাখতে হবে কিউরিং করার জন্য, বা পানি দিয়ে মানে ভিজাইতে হবে। আচ্ছা, এগুলো হচ্ছে কি মর্টার তৈরি করার সময় বা মর্টার ইউজ করার সময় প্রিকশন, মনে থাকবে? জি স্যার। স্যার আজকে এতটুকু থাক স্যার। আজকে এই মর্টারটা শেষ করব, ঠিক আছে? হ্যাঁ। যেহেতু 19 তারিখ ক্লাস নিব না, আর আমি 12:50 শুরু করছি, তো আমি 50 পর্যন্ত ক্লাস নিব। আপনাদের সিলেবাস কিন্তু শেষ করতে আমার খবর হবে, মানে কারণ হচ্ছে এমনিতেই এই 26 তারিখ ক্লাস নিতে পারবো না, আপনাদের অটোক্যাড পরীক্ষা, ওইদিকে আবার মিড টার্ম শেষ হয়ে যাবে, তো আমি শেষ করবো কেমন বলেন যদি অল্প অল্প করে ক্লাস নিই। আমাদের আর বেশি নাই, আমাদের আর মনে করেন 10 মিনিট লাগবে, ঠিক আছে? দেখেন মর্টারের বিভিন্ন রকম টেস্ট আছে। মর্টারের প্রথম টেস্টটা হচ্ছে টেনসাইল স্ট্রেংথ টেস্ট, মানে মর্টার কতটুকু টান সহ্য করতে পারে। কি সহ্য করতে পারে? টান বা টেনশন কতটুকু সহ্য করতে পারে, এটাকে বলে টেনসাইল স্ট্রেংথ টেস্ট। এই টেস্টটা করার জন্য একটা অ্যাপারেটাস ব্যবহার করা হয়, অ্যাপারেটাস দেখতে হচ্ছে এরকম। এই অ্যাপারেটাসটার ক্রস সেকশন 1.5 বাই 1.5, মানে এই বরাবর মিনিমাম, মানে এটার ক্রস সেকশন মিনিমাম 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি হইতে হবে, মানে এই বরাবর 1.5 ইঞ্চি, আবার এই বরাবর 1.5 ইঞ্চি, এরকম হয়, ঠিক আছে? তো এই অ্যাপারেটাসটাকে বলা হচ্ছে কি ব্রিকোয়েটি অ্যাপারেটাস। এটা দিয়ে মর্টারের টেনসাইল স্ট্রেংথ কেমনে চেক করে দেখেন। ফার্স্টে হচ্ছে গিয়া এই যে দেখলেন অ্যাপারেটাসটা এই শেপের মর্টার তৈরি করে। দাঁড়ান একটা ভিডিও দেখাইলে আরো ভালো বুঝবেন। আপনাদের কি ক্লাসটা করতে বিরক্ত লাগতেছে? মানে সবকিছু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করতেছি, থিওরিটিক্যাল সাবজেক্ট যদিও, তারপরে জিনিসগুলো যেন মনে রাখতে পারেন, জন্য প্র্যাকটিক্যালি সব দেখানোর চেষ্টা করতেছি। তারপরে যদি বিরক্ত লাগে তাহলে আর কি করতে পারি বলেন? না না স্যার, এটার জন্য না স্যার, আপনি কন্টিনিউ করুন। আজকে আসলে একটু মানে ক্লাসটা 1 ঘন্টা নিচ্ছি, কারণ বললাম না যে যেহেতু 19 তারিখ আপনাদের বন্ধ দিচ্ছি, এটা জি কিন্তু স্যার। আনঅফিসিয়ালি আমি বন্ধ দিচ্ছি, ঠিক আছে? নিচ থেকে এখন আমারে ধরতে পারে যে আপনি কেন বন্ধ দিচ্ছেন, তো একটু আজকে ক্লাসটা একটু বেশি করেন। আচ্ছা, একটু পরে দেখবেন যে ওই যে ব্রিকুয়েটি অ্যাপারেটাসটা দেখা হবে। এই যে ডান দিকে একটা অ্যাপারেটাস দেখতেছেন, এই যে ডান দিকে সাদা রঙের, এটাই হচ্ছে ব্রিকুয়েটি অ্যাপারেটাস। এই যে দেখেন এই লোকটার হাতে দেখছেন, আমি একটু একটা শেপ আঁকছিলাম না, এই অ্যাপারেটাসের শেপটা কিরকম একটু আগে আঁকলাম, ওইটার মতো না? এটাকে কি বলে? স্যার ওই যে যেটা বলছিলেন, কি বলছিলাম?
ব্রিকুইটি অ্যাপারেটাস। লিকুইড অ্যাপারেটাস, এটা হচ্ছে মর্টারের কি চেক করতে ইউজ করে, টেনসাইল টেনসাইল স্ট্রেংথ। টান নিতে পারবে। জি স্যার। আচ্ছা আমি একটু ভিডিওটা টেনে দিই। যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই অ্যাপারেটাসের মধ্যে এই যে মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপের মধ্যে হচ্ছে একটা মর্টার রাখে আর কি, ঠিক আছে? এই দেখেন ওই অ্যাপারেটাসের শেপের একটা মর্টারের ব্লক তৈরি করছে না, ওই অ্যাপারেটাসের শেপের, দেখতেছেন? এটা কিন্তু মর্টারের ব্লক। জি স্যার। এই ব্লকটা হচ্ছে ওই অ্যাপারেটাসে ঢুকাই দিছে, দেখেন এ দিল, তারপর হচ্ছে দুই পাশ থেকে টান দিবে, টান দিয়ে দেখবে যে এই ব্লকটা ছিঁড়তে, মানে ব্লকটার মাঝখানে ছিঁড়ে যাইতে কতটুকু ফোর্স লাগতেছে। এটা হচ্ছে ডায়াল গজ, মানে এই গজে হচ্ছে কি আপনার ফোর্সের ভ্যালুগুলো দেখতে পারবে। আর এটা ঘুরাইলে, এই যে হ্যান্ডেলটা ঘুরাইলে হচ্ছে কি আস্তে আস্তে ফোর্সের পরিমাণ বাড়বে, মানে টানের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। এখনো ছিঁড়ে নাই, দেখছেন? এখনো কিন্তু মানে আগের অবস্থাতে আছে। এটার উপর কিন্তু আস্তে আস্তে টেনশনের পরিমাণ বাড়াচ্ছে, বা একটা সময় গিয়ে ছিঁড়ে যাবে দেখবেন। দেখেন এখানে কিন্তু টেনশনের ভ্যালু বাড়তেছে না? আগে ছিল কিন্তু রিডিংটা একটু উপরে, আস্তে আস্তে টেনশনের পরিমাণ বাড়তেছে। আর এটা ঘুরায় ঘুরে হচ্ছে কি করতেছে, টেনশনের পরিমাণ বাড়াচ্ছে। দেখছেন কি হইলো? যেই ফোর্স এটা ছিঁড়ছে, মানে একটা সময় এটা ছিঁড়ে গেল, যেই ফোর্সটা ছিঁড়ছে ওই ফোর্সটা হচ্ছে এই মর্টারের ব্লকটার টেনসাইল স্ট্রেংথ, ঠিক আছে? এটাই গেছে হচ্ছে কি আমাদের টেনসাইল স্ট্রেংথ টেস্ট। এরপর হচ্ছে গিয়া কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট, মানে মর্টারটা কতটুকু কম্প্রেশন নিতে পারে এটা বোঝার জন্য, বা কতটুকু চাপ সহ্য করতে পারে এটা বোঝার জন্য হচ্ছে এরকম একটা ছোট্ট ব্লক তৈরি করে, ঠিক আছে? এই ব্লক গুলার ডাইমেনশন কতটুকু হয়? 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এই ব্লক গুলাকে হচ্ছে আপনার মানে মেশিনের মধ্যে চাপ দেয়, চাপ দিয়ে দেখে যে এটা ভাঙতে বা গুঁড়া গুঁড়া হইতে কতটুকু কম্প্রেশন লাগতেছে। আগেরটা ছিল কি টেনশন বা টান, এটা হচ্ছে কি কম্প্রেশন বা চাপ, ঠিক আছে? তাহলে ব্লকের সাইজ কত হয় মনে থাকবে? 2 বাই 2 বাই 2 মনে থাকবে? মানে এগুলো একটা কিউব শেপের, ঘনক শেপের, এবং এটা ডাইমেনশন কত? 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। আচ্ছা আরেকটা টেস্ট করা হয় অ্যাডিসিভ স্ট্রেংথ টেস্ট, মানে মর্টারটার মধ্যে তার আঠালো প্রপার্টি বা সে কতটা ভালো জোড়া লাগাইতে পারতেছে। তো এই অ্যাডিসিভ স্ট্রেংথ টেস্টটা কিভাবে করে? আপনার দুইটা ইটকে এভাবে নেওয়া হয়, একটা ইট হচ্ছে এভাবে থাকে, আরেকটা ইট হচ্ছে তার নিচে এভাবে রাখা হয়। এই দুইটা ইটের যে জয়েন্ট, এই জয়েন্টটা হচ্ছে কি আপনার মর্টার দিয়ে জোড়া লাগায়, এই জয়েন্টটা জোড়া লাগায় ইটটাকে হচ্ছে উল্টা ভাবে ঘুরায় দেয়, ঠিক আছে? ইটটাকে এভাবে উল্টা ভাবে ঘুরায় দেয়, ইনভার্টেড শেপে নিয়ে যায়, নিয়ে গিয়ে হচ্ছে উপরের ইটটার সাহায্যে ঝুলায়, আর নিচের ওটা তো মানে ইটটা তো হচ্ছে ওজন দেয়, মানে ওজন চাপায় দেয়। তো দেখে যে আসলে কতটুকু ওজন চাপাইলে এই দুইটা ইটের জয়েন্টটা মানে আবার আলাদা হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে কি মর্টারের অ্যাডহেসিভ স্ট্রেংথ টেস্ট, ঠিক আছে? একটু আমরা পড়ি যে দেখেন, arrange two brick in T shape and use mortar at the intersection line when they gain sufficient strength after curing। মানে এরকম দুইটা ইট জোড়া লাগানোর পরে কিউরিং করা হবে 7 দিন 14 দিন বা 28 দিন। কিউরিং করলে কি হবে? ওই মর্টারের জয়েন্টটা হচ্ছে কি একদম শক্ত হয়ে যাবে,
দেন দ্য টি ইজ সাসপেন্ডেড ইনভার্টেডলি, মানে এই টিটাকে উল্টা করে ঝুলায় দেওয়া হয়। দ্য আপার ব্রিক এন্ড ওয়েজ আর অ্যাটাচড টু দ্য লোয়ার ব্রিক, মানে নিচের ইটটাতে কি ওজন ঝুলানো হয়। ওয়েজ আর গ্র্যাজুয়ালি ইনক্রিজ টিল বোথ ব্রিক্স স্প্লিট ফ্রম ইচ আদার, মানে ওজনের পরিমাণ আস্তে আস্তে বাড়ানো হবে যতক্ষণ পর্যন্ত না দুইটা ইট ছিঁড়ে যাচ্ছে। ঠিক আছে, এইগুলো মানে মর্টারের বিভিন্ন রকমের টেস্ট, টেনসাইল স্ট্রেংথ টেস্ট, কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট আর কি অ্যাডহেসিভ স্ট্রেংথ টেস্ট। আর বিভিন্ন রকমের আপনার মানে মর্টার আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মর্টার তৈরি করে মানে ব্যবহার করে। এগুলো কি আজকে দেখবেন নাকি পরে দেখবেন, কোনটা? অল্প একটু ছিল, আপনারা বলেন আজকে কি আর মানে নিব নাকি পরের ক্লাসে নিব? আজকে আর না। আচ্ছা ঠিক আছে আজকে, বাট প্রবলেমটা হচ্ছে ঈদের পরে কিন্তু এরকম মানে শর্ট শর্ট ক্লাস করে শেষ করতে পারবেন না। ঈদের পরে দেখা যাবে যে একটু হয়তো 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট বা 1.5 ঘন্টা ক্লাস করা লাগতে পারে। আচ্ছা, রোল নাম্বার 1 আছেন? ইয়েস স্যার। আপনি বলেন তো হোয়াট ইজ হাইড্রোলিসিটি? হাইড্রোলিসিটি কি জিনিস? ক্যালসিয়াম। ক্যালসিয়াম, আপনি অ্যাবসেন্ট। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড স্যার। হ্যাঁ বুঝছি, আপনি অ্যাবসেন্ট। রোল নাম্বার 2 আছেন? রোল নাম্বার 2 আপনি চিন্তা করেন হোয়াট ইজ হাইড্রোলিসিটি, চিন্তা করে আমরা বলেন। আর রোল নাম্বার 2 আছেন ফজলে খোদা বিশাল। 2 আপনি যদি থাকেন, যদি মানে মিউট করে রাখেন, পরে যদি বলেন যে স্যার আমার এই ছিল তাহলে কিন্তু আপনার মানে ঝামেলা আছে। কোশ্চেন আমি সবাইরই করবো আজকে। ফজলে খোদা বিশাল কি আছে এখানে? নাই, বাইরে হয়ে গেছে, অ্যাবসেন্ট। মানে না থাকলেও অ্যাবসেন্ট, বলতে না পারলেও অ্যাবসেন্ট, মানে বলতে পারতে হবে। রোল নাম্বার 3 আছেন মেহেদী হাসান রিফাত? প্রেজেন্ট স্যার। ফ্যাট লাইম, কুইক লাইম, হাইড্রোলিক লাইম, এর তিনটের মধ্যে বাইন্ডিং প্রপার্টি সবচেয়ে বা সিমেন্টিং প্রপার্টি সবচেয়ে খারাপ কোনটা? স্যার একটু শুনতে পারি আরেকবার। ফ্যাট লাইম, কুইক লাইম, হাইড্রোলিক লাইম, এই 3 ধরনের লাইমের মধ্যে সিমেন্টিং প্রপার্টি সবচেয়ে খারাপ কোনটা? কুইক লাইম। আপনি অ্যাবসেন্ট। রোল নাম্বার 4 আছেন? এই ফ্যাট লাইম স্যার। স্যার ফ্যাট লাইম হবে স্যার ওইটা। আপনাকে কে বইলা দিছে এখন? না স্যার না স্যার কেউ ইয়া করে না, আমার মনে পড়ছে হঠাৎ করে। ফ্যাট লাইমের সংকেত কি বলেন? মানে ফ্যাট লাইমের কেমিক্যাল ফর্মুলা কি? স্যার ফর্মুলাটা ঠিক মনে নাই। তাইলে অ্যাবসেন্ট, মানে ফর্মুলা মনে না থাকলে অ্যাবসেন্ট, কিছু করার নেই। রোল নাম্বার 4 আছেন? আপনি আমারে বলেন যে মর্টারের আমরা কি কি টেস্ট করি, কয় ধরনের টেস্ট করি মর্টারে? স্যার কোশ্চেনটা আবার। মর্টারে কি কি টেস্ট করছি আমরা আজকে, কি কি টেস্ট দেখলাম মর্টারে? স্যার 3 ধরনের। নাম বলেন টেস্টগুলোর। বলতে পারবেন না, অ্যাবসেন্ট। রোল নাম্বার 5 আছেন আশরাফুল? জি জি স্যার আছে। আপনি বলেন তো কি কি 3 ধরনের কি কি টেস্ট করি? স্যার 3 ধরনের টেস্ট হচ্ছে, প্রথমে আমরা টেনসাইল স্ট্রেংথ টেস্ট করি, তারপর হচ্ছে কম্প্রেসিভ টেস্ট, তারপর হচ্ছে অ্যাডহেসিভ টেস্ট। অ্যাডহেসিভ টেস্ট, ঠিক আছে। রোল নাম্বার 6 আছেন কায়সারুল ইসলাম ভুইয়া? কায়সার ছোটন, আপনি কি আছেন? আল্লাহ জানে আছেন নাকি। আচ্ছা অ্যাবসেন্ট। রোল নাম্বার 7 আছেন? রোল নাম্বার 7 কি আছেন? জি স্যার, প্রেজেন্ট স্যার। আপনি আমারে বলেন তো যে মর্টারের টেনসাইল স্ট্রেংথ টেস্টটা কেমনে করে বা কি অ্যাপারেটাস ব্যবহার করে? জি স্যার। মর্টারের টেনসাইল স্ট্রেংথ টেস্ট করার সময় একটা অ্যাপারেটাস ব্যবহার করে, অ্যাপারেটাসের নাম বলছি আজকে। এই অ্যাপারেটাসের নাম কি? মানে একটা যন্ত্র ব্যবহার করে, যন্ত্রটার নাম কি? কি অ্যাপারেটাস? অ্যাবসেন্ট। রোল নাম্বার 8 আছেন? ইয়েস স্যার। আমরা কি অ্যাপারেটাস ব্যবহার করি মর্টারের টেনসাইল স্ট্রেংথ টেস্ট করার সময়? হাইড্রোলিক অ্যাবসেন্ট। রোল নাম্বার 9 আছেন? জি স্যার। কি অ্যাপারেটাস ব্যবহার করি? ব্রিকুইটি। ব্রিকুইটি অ্যাপারেটাস। হ্যাঁ, থ্যাংক ইউ। রোল নাম্বার 10 আছেন কাজী মোহাম্মেদুল বাশার? জি স্যার। ব্রিকুইটি অ্যাপারেটাসের ক্রস সেকশনাল এরিয়া কত হয়?
পারবো না স্যার 1.5 by 1.5 আপনিও অ্যাবসেন্ট। রোল নাম্বার মানে 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি। রোল নাম্বার 11 আছেন প্রীতম দে। প্রীতম আছেন? নাই, অ্যাবসেন্ট। রোল নাম্বার 12 আছেন কাজী তাজিদুর রহমান। আসসালামু আলাইকুম স্যার। আপনি আমারে বলেন যে মর্টারের কম্প্রেসিভ টেস্ট করার সময় যে ব্লকটা ব্যবহার করব ব্লকের সাইজ কত হবে? তাজিদুর শুনতেছেন? স্যার হ্যাঁ কি বলেন? স্যার কোশ্চেন শুনি নাই স্যার। কোশ্চেনটা হচ্ছে মর্টারের কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করার সময় সিমেন্টের যে ব্লকটা মানে যে ব্লকটা তৈরি করব বা যে ব্লকটা ব্যবহার করব যে কিউব ঘনক, ওই কিউবটার সাইজ কত কত বাই কত বাই কত ইঞ্চি? স্যার 2 into 2 into 2 ইঞ্চি স্যার। হ্যাঁ ঠিক আছে। রোল নাম্বার 13 আছেন ফয়সাল মুনতাসির। রোল নাম্বার 13 কি আছেন? নাই। রোল নাম্বার 14 আছেন প্রণম? নাই। রোল নাম্বার 15 আছেন সৈয়দ নাজমুল ইসলাম। রোল 15? জি স্যার। আপনি আমাকে বলেন তো এই মর্টারের অ্যাডহেসিভ স্ট্রেংথ টেস্ট কেমনে করে? স্যার কোশ্চেনটা কি? মর্টারের অ্যাডহেসিভ স্ট্রেংথ টেস্ট কিভাবে করে? আচ্ছা রোল নাম্বার 6 আছে। রোল নাম্বার 6 আপনার আমি একটা কোশ্চেন লিখি, আপনি চ্যাটের মধ্যে আনসার দেন। আর এই যে সৈয়দ নাজমুল ইসলাম চাহাত, আপনি হচ্ছে গিয়ে আনমিউট করে আমাকে উত্তর দেন যে মর্টারের অ্যাডহেসিভ স্ট্রেংথ টেস্ট আমরা কিভাবে করি? বলতে পারবেন? চাহাত বলতে পারবেন না, অ্যাবসেন্ট। আচ্ছা কাইসার মানে আপনি তো আমার কোশ্চেনটা শুনছেন। স্যার দুইটা ইট টি শেপে জোড়া লাগিয়ে। জোড়া লাগাই কি করব? কি দিয়ে জোড়া লাগাবো? দুইটা ইট টি শেপের মর্টার দিয়ে জোড়া লাগাবো। এরপর এটাকে ভিজে মানে কিউরিং করতে হবে কয়দিন? 7 দিন অথবা 14 দিন অথবা 28 দিন। 7 দিন কিউরিং করলে সে হচ্ছে মানে মোটামুটি শক্ত হবে। 14 দিন কিউরিং করলে আরো বেশি শক্ত হবে। 21 দিন কিউরিং করলে কি হবে? আরো বেশি শক্ত হবে। এরপর ওইটাকে কি করব? উল্টা করে ঝুলাই দিয়া এরকম নিচে ওজন ঝুলাই দিয়ে দেখবো যে ছিটতে ইটগুলো আলাদা করতে পারছে। আপনি p/2 আপনি অর্ধেক বলতে পারছেন, মানে অর্ধেক প্রেজেন্ট পাবেন। এটাকে কি বলে? এটাকে p/2 বলে, মনে থাকবে? আচ্ছা স্যার। আপনি হচ্ছেন p/2। আচ্ছা রোল নাম্বার 6। রোল নাম্বার 6 আপনি আমারে আচ্ছা আপনাকে দিলাম প্রেজেন্ট, ঠিক আছে। আপনি মাইক্রোফোন মিউট বলছেন, জানি না আসলে সত্যি না মিথ্যা, কিছু তো করার নাই, প্রেজেন্ট দিলাম। রোল নাম্বার 16 আছেন ইমতিয়াজ হোসেন শাওন আছেন? আচ্ছা মানে যারা হচ্ছে বলতে পারেন নাই ঘাবড়ানোর কিছু নাই, আমি সবাই কাছে অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। বাট যারা আসলে রেসপন্স করে নাই মানে কোনো কথাবার্তাই বলে নাই তারা অ্যাবসেন্ট, ঠিক আছে। মানে যারা কথা বলছেন মানে পড়া বলতে না পারলেও কিন্তু প্রেজেন্ট দেওয়া হয়েছে, মানে ভয় পাবেন না যে ইচ্ছা করে অ্যাবসেন্ট বানাই দিচ্ছি। বাট একটু মানে মনোযোগী থাকেন ক্লাসে, ঠিক আছে। রোল নাম্বার 16 আছেন? অ্যাবসেন্ট। রোল নাম্বার 17 আছেন? জি স্যার 17 আছি স্যার। 17। রোল নাম্বার 19 আছেন? 19? নাই। জি স্যার। আরে তাড়াতাড়ি মানে প্রেজেন্ট দিবেন। রোল নাম্বার 20 আছে? 20 আছে? 20 হেলাল? ইয়েস স্যার। রোল নাম্বার 21 আছেন? 21? নাই। রোল নাম্বার 005 তাসনিম আহমেদ সামি আছেন? জি স্যার আছি স্যার। আর রোল নাম্বার 21 ইফতি আহমেদ ভুইয়া আছেন? এই দুইটা ক্লাস করে একটা অ্যাবসেন্ট দেয়, খুব সুন্দর মানে প্যাটার্ন ফলো করে। দুইটা ক্লাস একটা অ্যাবসেন্ট, দুইটা ক্লাস একটা অ্যাবসেন্ট। আচ্ছা যাই হোক, যারা মানে পড়া বলতে না মানে পারেন নাই সমস্যা নাই, সবাইকে প্রেজেন্ট দিছি। বাট যারা হচ্ছে গিয়ে এখন ক্লাসে নাই, অনেক হয়তো ক্লাসটা করছে বা কোনো কারণে বের হয়ে গেছে, যদি মানে কোনো স্যার কারণ থাকে। সবাইকে প্রেজেন্ট দিলে আমার হাফ প্রেজেন্টটা। আরে আপনারও ফুল প্রেজেন্টে দিছি রে ভাই, আপনার সাথে দুষ্টামি করছি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আজকে আমাদের ক্লাসটা শেষ এখানে। সবাই ভালো থাকবেন, ভালো মতো ঈদ করবেন, বেশি বাসার থেকে বাইকটা হইয়েন না যতটুকু সম্ভব, বাসায় থাকার চেষ্টা করবেন। ঈদ মোবারক স্যার। দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে। আমি জি স্যার, ফি আমানিল্লাহ। সবাইকে ঈদ মোবারক, খোদা হাফেজ। ওকে স্যার, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার।